দাঁড়ান, আমরা মনে হচ্ছে লাইভটা 1 মিনিট স্যার, জাস্ট শুরু হলো স্যার, জাস্ট শুধু একটু লোকজন আসুক, তখন কি আমরা শুরু করবো নাকি এখনই শুরু করে দেবো? হ্যাঁ, যা তোমার মনে হয়। তুমি কি মনে করছো আর 10 মিনিট পরে করলে তোমার সুবিধা হবে? করো। লোকজন আসতে শুরু করে দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তবুও আর একবার এটা করে দিচ্ছি। ঠিক আছে, একটু দেরি করো, আমার আপত্তি নেই। আমি একটু শেয়ারটা করি। আর ফেসবুক, ঠিক আছে, আমরা তাহলে 6:33। হ্যাঁ, আচ্ছা, লোকজন আসতে শুরু করেছেন। আচ্ছা, কিন্তু আমারও একটু ওয়াইফাই এর কানেকশনের সমস্যা করছে, একটু বুঝতে পারছি না কতজন এসছে বলে। একটু হচ্ছে তাহলে আচ্ছা, হ্যাঁ স্যার, লোকজন আসতে শুরু করেছে, আমি তাহলে শুরু করি, এসে গেছে মোটামুটি। আচ্ছা, হ্যাঁ, তো নমস্কার বন্ধুরা, আনন্দ গ্রুপ অফ কন্টেম্পোরারি স্টাডিজের 6 নম্বর 6ষ্ঠ ওয়েবিনারে আপনাদের সকলকে আমার তরফ থেকে। এই স্ক্রিনে তো তোমাকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না স্যার? এবার দেখা যাচ্ছে স্যার? না, তোমাকে দেখা যাচ্ছে না, আমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু আপনাকে পরিষ্কার দেখতে পাচ্ছি। ও, তাহলে কি আশ্চর্য। হ্যাঁ, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আমি আপনাকে পরিষ্কার দেখতে পাচ্ছি। কোন একটা সমস্যার কারণে হয়তো সেটা হচ্ছে স্যার। তো নমস্কার, এই আমি এবার রিস্টার্ট করব কিনা দেখি। হ্যাঁ স্যার, করতে পারেন, আমি আছি, আমি আছি, আপনি সেটাও করতে পারেন স্যার। একবার রিস্টার্ট করলেও সেটা করা যেতে পারে। আমি কিন্তু স্যার আপনাকে দেখতে পাচ্ছি পরিষ্কার। হ্যাঁ, কোনো কারণে হয়তো একটু সমস্যা হচ্ছে, আমারও ওয়াইফাই এর খুব সমস্যা হচ্ছে বন্ধুরা, একটু 1 মিনিট একটু মার্জনা করবেন, স্যারের আসার অপেক্ষায় রয়েছে আবার। এটা যেটা বলছিলাম, এক মিনিট বন্ধুরা, একটু সমস্যা হচ্ছে, আমার একটু সমস্যা হচ্ছে, তার কারণ সে কারণে আমাদের শুরু করতেও একটু দেরি হয়েছে আজ।
বাবা একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ একটু সমস্যা হচ্ছে কানেকশনে। সঞ্জয় মুখোপাধ্যায় স্যারের একটু হচ্ছে। একটু দাঁড়ান, স্যার ফোন করছেন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আমি ঢুকেছি। আচ্ছা স্যার আমি দেখছি, এখন আসেনি, আমি একদম বসে আছি, এলেই আমি আপনাকে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে? এই তো ডিসপ্লে নেমটাও তো লিখলাম, মাইক ইজ ওয়ার্কিং দেখাচ্ছে। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। নমস্কার বন্ধুরা, একটু ইন্টারনেটের সমস্যা হচ্ছিল, তো ফলতে একটু দেরি হলো। হ্যাঁ তো আপনারা জানেন যে এ মাসে সত্যজিৎ রায় 100 বছর সেন্টেনারি উদযাপন হচ্ছে চারিদিকে, দেশে, সারা পৃথিবীতে। তো ফলত আমরা আমাদের এই পাঠচক্র থেকেও সেই সিদ্ধান্তটা নিয়েছিলাম যে সত্যজিৎ রায়ের ওপর যদি একটা করা যায়। তো প্রথমে ওই জন্য আমি স্যারকে ফোন করেছিলাম, এবং স্যারকে অনেকবার ফোন করে ব্যস্ত করেছি, বহুবার ফোন করে মাস্টারমশাইকে ব্যস্ত করেছি, এবং উনি রাজি হয়েছেন। তার জন্য আমরা কৃতজ্ঞ থাকবো সারা জীবন। এবং স্যারের কথা আমি প্রথম শুনি আমার বন্ধুরা তখন যাদবপুর ফিল্ম স্টাডিজ নিয়ে পড়তো, সৌরভ দে, বা তিনি আমার থেকে বেশ কিছুটা বড়, পরিচয় পাত্র, ওর থেকে আমি স্যারের কথা প্রথম শুনি, জানি, এবং অনেকবার স্যারকে দেখেছি, কিন্তু কথা বলার সাহস হয়নি কখনো, এই প্রথম তাও এরকম ভাবে স্যারের সাথে একটু কথা বলার সৌভাগ্য হলো। আমি আর বেশি দেরি করব না, আমি স্যারের কাছে আমি চলে যাব। আর বেশ কিছু বলছি না স্যার, আপনি তাহলে শুরু করুন স্যার। নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুদের, আর নবনীলকেও ধন্যবাদ, এবং আমাদের এই পাঠচক্র যা তরুণরা সংগঠিত করেছেন তাকে আমার বিশেষ কৃতজ্ঞতা, যে তারা সত্যজিৎ রায় শতবর্ষে সত্যজিৎ রায় নিয়ে, মানে মূলত সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নিয়ে আমার কাছে কিছু জানতে চেয়েছেন। এখন যখন কথাটা হচ্ছিল, আমি খুব সাধারণভাবে কথা বলছি, বক্তৃতা দেওয়ার মতন করে নয়, যে যখন কথাটা হচ্ছিল তখন আমি নবনীলকে জিজ্ঞেস করেছিলাম যে এই আলোচনা থেকে মূলত কি প্রত্যাশা করা হচ্ছে। তখন নবনীল আমাকে বলছিল যে আপনি যদি সত্যজিৎ রায়ের প্রাসঙ্গিকতা নিয়ে, আজকে 100 বর্ষ পালিত হচ্ছে, সত্যজিৎ কি আদৌ আর প্রাসঙ্গিক বাংলা ছবিতে বা ভারতীয় ছবিতে বা আন্তর্জাতিক ছবিতে, এটা নিয়ে একটু কথা বলেন। এখন ধরুন এটা ঠিকই যে 100 বর্ষের মুহূর্তে আমরা যে কাউকে নিয়েই কথা বলি, এবং সেটা অনেকটা ফুল মালা ধূপ দ্বীপ জ্বালিয়ে, তাতে গুরুত্ব বিশেষ কিছু থাকে না, নিয়ম বা রীতি পালন থাকে। সত্যজিৎ রায়কে আমরা তাই করতে পারি। বস্তুত এটা খুবই দুর্যোগের সময়, এবং এই যে করোনা অধ্যুষিত কলকাতা, যেখানে আমরা পরস্পরের সঙ্গে দেখাই করতে পারছি না, আমাদের সাক্ষাৎ হচ্ছে খুবই কম, এবং আমরা প্রায় সকলেই রুদ্ধ দুয়ারে বসে আছি, তখন সত্যজিৎ রায়কে স্মরণ করার
মানে কি? এই যে সন্ধ্যাবেলায় আমরা কথা বলছি, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এখন এই যে পাখা না বন্ধ করার আহ্বান, তার মধ্যে আমরা সত্যজিৎকে জড়িয়ে নিতে পারবো কিনা, সেটা আমাদের আজকে আলোচনাটা মূল বৈশিষ্ট্য হতে পারে। বিশেষত যারা আজকে কথা শুনছেন, আমি ধরে নিচ্ছি তাদের প্রায় সকলেরই বয়স আমার থেকে হয়তো অর্ধেক। কাজে আমি কোনো জ্যাঠামশাইগিরি করছি না, আমি শুধু মিলিয়ে নিতে চাইছি আমার অভিজ্ঞতা এবং আপনাদের অভিজ্ঞতার মধ্যে। আজকের প্রজন্মর কাছে সত্যজিৎ রায় নিয়ে কথা বলার একটা প্রধান মুশকিল সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নিয়ে, যে তারা অন্তত তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ সত্যজিৎ রায়ের ছবি দেখেননি মানে কি, এটা তাদের সবসময় দোষ নয়, তারা সত্যজিৎ রায়ের ছবি দেখার সুযোগ পান না, এবং যে ছবিগুলো দেখার সুযোগ পান বারে বারে দূরদর্শন বা অন্যান্য মাধ্যমের সুযোগ সহযোগিতায়, সেগুলো হচ্ছে মোটামুটি আমি বলে দিচ্ছি: আগন্তুক, শাখা প্রশাখা, গণশত্রু, জয় বাবা ফেলুনা, সোনার কেল্লা এবং গুপি গাইন বাঘা বাইন। তো এই কটা ছবির মধ্যে এমন না যে সত্যজিৎটাকে এই কটা ছবির মধ্যে কিছুটা বোঝা যায় না, কিন্তু বুঝতে হবে যে এটা তার শেষ দিকের পর্যায়, এবং তার একেবারে শেষ যে ছবিগুলোর নাম করলাম সেগুলো সমস্তই তার শরীর খারাপের মধ্য দিয়ে তোলা, এবং চলচ্চিত্র নির্মাণ ঠিক কবিতা লেখা বা উপন্যাস লেখার মতো নয়, তাতে শারীরিক শ্রম অনেকটা বেশি। সেখানে তিনি হৃদযন্ত্রের দুর্বলতা হেতু বেশি নিজেকে সংযুক্ত করতে পারেননি, ফলে তার যে কারুকাজ তা অনেকটা উপেক্ষিত থেকে গেছে বা তাকে পথ বদলাতে হয়েছে। কিন্তু আজকে সত্যজিৎ রায়কে যদি আমরা দেখি এবং যদি পথের পাঁচালী থেকে আগন্তুক পর্যন্ত আমরা এই শিল্পীকে অনুসরণ করি, তাহলে দেখতে পাবো যে দুটো সমস্যা। এক, যে আমরা আজকে আর সত্যজিৎ রায় যেভাবে ছবি বানাতেন সেভাবে ছবি বানাই না, কেন সেলুলয়েড জিনিসটা প্রায় অন্তর্হিত। সত্যজিৎ রায় সেলুলয়েডের শিল্পী ছিলেন, সদ্গতি তিনি টেলিভিশনের জন্য বানিয়েছিলেন, কিন্তু আর বাকিটা সেলুলয়েডের শিল্পী ছিলেন। এখন এই যে সেলুলয়েড যুগের যে অরিফ্লেক্স, মিশেল এসব ক্যামেরা তিনি ব্যবহার করতেন, যে ধরনের সম্পাদনা রীতি ব্যবহার করতেন, যে ধরনের আলোক সম্পাত এবং চিত্রগ্রহণ পদ্ধতি ব্যবহার করতেন, সেগুলো অনেকটাই আজকে বদলে গেছে। ডিজিটাল প্ল্যাটফর্ম এসে আমাদের ছবি করাকে যুগপৎ সহজ এবং কঠিন করে দিয়েছে। এখানে সত্যজিৎ রায়কে আমরা রাখবো কি করে? এখন ধরুন একটা রাখতে পারি খুব সহজ হিসেবে, যে সত্যজিৎ ছবিগুলো বানাতেন, তার নির্মাণ যদি আপনি দেখেন তাদের মধ্যে ভারী একটা সারল্য আছে, এবং ভীষণ সরল, এবং কি বলবো, প্রক্রিয়াগতভাবে কোনো তেমন জটিলতা নেই, যতটা আছে ততটা তিনি পরিহার করতে চেয়েছেন, একেবারে বাধ্য না হলে সেসব গ্রহণই করেননি। যদি আমরা গুগা বাবার মতন ছবি দেখি, গুপি গাইন বাঘা বাইন, আমরা দেখবো আজকে অ্যানিমেশন এসছে, অ্যানিমেশনের শ্রীবৃদ্ধি ঘটেছে, 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, এবং এমনকি অ্যানিমেটেড ছবি যথেষ্ট ভালো না হলে পরিচালকরা অনুযোগ করছেন যে তাদের হাতে অত পয়সা নেই বা প্রযোজক অত পয়সা দিতে রাজি হননি, সেই জন্য তারা আকাঙ্ক্ষিত কাজ করে তুলতে পারেননি। কিন্তু সত্যজিৎ রায়কে দেখুন গুপি গাইন বাঘা বাইনে একেবারে দেশজ পদ্ধতিতে, একেবারে নিজের তোলা পদ্ধতিতে ভূতের যে বিভিন্ন ইতিহাস সেটা যেভাবে পড়েছিলেন, সেটা আমাদের প্রণম্য। এটা তো তিনিই বার করেছিলেন যে কত কম পয়সায় করা যায়। যেমন উনি মনে করতেন যে একজন প্রযোজক টাকা ঢালছেন যখন, তখন সেই টাকার একটা অংশ অন্তত প্রযোজকের ঘরে পৌঁছে দেওয়া উচিত। ফলে বিষয়গুলি উনি এমন নির্বাচন করতেন যে মধ্যবিত্ত বাঙালি দর্শক অন্তত হলে গিয়ে ছবিটা দেখে। এমন একটা বিষয় নির্বাচন করে লাভ নেই যাতে অপরিমিত টাকা, কেন বাংলার চলচ্চিত্র শিল্পে তত দর্শক নেই, এবং সেই টাকা নিয়ে উনি অপরিমিত খরচায় ছবি করবেন। আজকে সম্ভব, খুব দুর্ভাগ্য হলেও বলা উচিত যে বাংলার চলচ্চিত্র শিল্প গড়ে ওঠেনি। কিছু টাকা তা কোথা থেকে আসে, কোথায় যায়, আমরা কেউই টের পাই না, তার হিসেব নিকেশ কি তাও আমরা বুঝি না।
কিছু টাকা পড়ে এবং আজকে দেখি হংকংয়ে গিয়ে, নরওয়েতে গিয়ে, দক্ষিণ আফ্রিকায় গিয়ে ভারতীয় ছবি হচ্ছে, এবং সেই সব ছবির পরিণতি কি হচ্ছে, তাতে লাভ ক্ষতি কি হচ্ছে সেসব কেউই জানে না। আমরা মোটামুটি ভাবে টাকা পাচ্ছি, কিন্তু আজকে বিষয় করবো অস্বীকার করে লাভ নেই যে বাংলায় স্যার বিএন সরকারের মতন প্রযোজক বা আর.ডি. বানশালের মতো প্রযোজক বা নেপাল দত্ত, অসীম দত্তের মতো প্রযোজক তারা নেই। যারা পেশাদার প্রযোজক, যারা চলচ্চিত্রকে একটা শিল্প ভাবেন এবং সত্যজিৎ রায়ের মতন শিল্পীকে ছবির দায়ভার ছেড়ে দিতে পারেন, তেমন মানুষ খুব কম। প্রমোদ লাহিড়ী নেই। যারা আছেন, আমি নামগুলো বলতে চাইছি না, আপনারা জানেন, তাদের যে ধরনের সন্দেহজনক চলাফেরা, সন্দেহজনক আয়ের উৎস এবং যেভাবে আয় টাকা ব্যয় হয়, তাতে এটা খুব একটা যে আশ্বাস বাক্য বহন করে তা না। আমরা শুনতে পাচ্ছি বাংলা চলচ্চিত্র শিল্পের উন্নতি হচ্ছে, কিন্তু যে উন্নতি মোটামুটি ডিজিটাল ক্যামেরা এবং ডিজিটাল এডিটিং এর জন্য, তার জন্য পরিচালককে কৃতিত্ব দেওয়া অন্যায়। এবং এই উন্নতি কিসে হচ্ছে, ছবিটা কিভাবে বিক্রি হচ্ছে, কোথায় যাচ্ছে, এই বিষয়ে কোনো সুস্পষ্ট রূপরেখা আমাদের নেই। কিন্তু সত্যজিৎ রায় তা ছিলেন না। তিনি সামাজিকভাবে দায়বদ্ধ ছবি চিত্র করতেন এবং একটা বাণিজ্যিক ফ্রেমওয়ার্কের মধ্যে করতেন, যার ফলে তাকে ভাবতে হতো যে বিনিয়োগ এবং টাকার প্রত্যাবর্তন, তার মধ্যে একটা সুষম সমাধান তার পরিচালক হিসেবে করে দেওয়া উচিত। এখন যদি আমরা তার কাছ থেকে শিখতে চাই, তাহলে আরো অনেক শেখা আছে। এমন না যে সত্যজিৎ রায়ের কাছে, সত্যজিৎ রায় পুরনো হয়ে গেছেন। তার শুধু ছবির কম্পোজিশন যদি আপনি দেখেন, তাহলেই আপনি দেখবেন যে অধিকাংশ বাঙালি পরিচালক ফ্রেম কি করে ভর্তি করবেন তা জানেন না। যারা টেলিভিশনের পরিচালক হয়, তারা চলচ্চিত্রের পর্দা কি করবেন তা নিয়ে বুঝে উঠতে পারেন না। সত্যজিৎ রায়কে দেখলে সেটা শেখা যেতে পারে। একটা অর্থ কিভাবে উৎপাদিত হয় দৃশ্যের মাধ্যমে, সেটা শেখা যেতে পারে। অভিনয় তো শেখা যেতে পারেই। এখন আমরা যে মনে করছি সত্যজিৎ রায় পুরনো, সেটা আমাদের মনে হওয়া। যেরকম ভাবে আমাদের অনেককেই পুরনো মনে হয়, যেন এরকম পুরনো অথবা এরকম নতুনের হিসাব শিল্প করে না। তাহলে জীবনানন্দ দাশের তুলনায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী অনেক আধুনিক কবি হতেন, কেন পরে জন্মেছেন, বা সেই অর্থে ধরা যাক আমাদের সমকালীন কবিরা, তা তো নয়। সুতরাং আমরা সত্যজিৎ রায় কিন্তু ভালো করে দেখার চেষ্টা করি যে তার মোটামুটি অবদান কি এবং কেন তাকে আমাদের স্মরণ করা প্রয়োজন। প্রথম স্মরণ করা প্রয়োজন এই জন্য যে তিনি বাঙালি পরিচালকদের মধ্যে, ভারতীয় পরিচালকদের মধ্যে তো বটেই, একজন যিনি চলচ্চিত্রকে একটি ভাষা বা ভাষা ব্যবস্থা হিসেবে চিহ্নিত করতে চেয়েছিলেন। তার আগে কি ছিল? তার আগে আমাদের সিনেমা ছিল না এমন না, ছবি ছিল। নির্বাক থেকে সবাক ছবি হওয়ার যুগ এলো। সবাক ছবির জগতে অনেক ছবি তৈরি হয়েছে যা আমরা দেখেছি, যেমন দেবদাস দেখেছি, যেমন উদয়ের পথে দেখেছি, এরকম অনেক ছবি দেখেছি, উত্তরায়ণ দেখেছি, গৃহদাহ দেখেছি। এসব ছবি প্রমথেশ বড়ুয়ার, দেবকী কুমার বসুর, আমরা এই ছবিগুলো দেখেছি এবং সেই ছবিগুলোতে গুণ ছিল না তাও নয়। কিন্তু সত্যজিৎ রায় কি করলেন? সত্যজিৎ রায় জানালেন আমাদের যে একটা ইমেজ কতখানি সম্ভাবনাময় হয়ে উঠতে পারে। তার কারণে আমরা চলচ্চিত্র জেনেছিলাম, কিন্তু এটা একটা দুর্ভাগ্যের বিষয় যে যখন বাংলা ছবিতে এবং ভারতীয় ছবিতেও শব্দ সংযোজিত হলো, অর্থাৎ যখন নির্বাক যুগ শেষ হয়ে সবাক যুগ শুরু হলো, তখন বাংলায় বিশেষত আমাদের নেতৃস্থানীয় প্রযোজক স্যার বীরেন্দ্রনাথ সরকার এবং তার দেশের ১ নম্বর স্টুডিও, তার স্টুডিও তো বটেই, নিউ থিয়েটার স্টুডিও, তারা ভাবলো এবং তাদের অনুসরণ করে অন্যরাও ভাবলেন যে ভালো সিনেমা কাকে বলে? একটা ভালো উপন্যাস বা ভালো কাহিনী নিয়ে, সাহিত্যিক কাহিনী বা সাহিত্যিক লেখা নিয়ে তাকে যদি সুন্দরতর চিত্রনাট্যে সাজিয়ে সুন্দরতম ভাবে গান ইত্যাদি দিয়ে পরিবেশন করা যায়, তাহলেই তা জনচিত্তহারী হয়ে উঠবে। হয়েও ছিল মুক্তি ইত্যাদি ছবি, এবং সেই জনচিত্ত জয়টাই আমাদের মূল কৃত্য। এতে কি হলো, লেখকরা এসে চিত্রনাট্য লিখলেন, ভালো গায়করা গাইলেন। মনে রাখবেন তখনও প্লেব্যাক সিস্টেম তৈরি হয়নি, ৩০-এর দশকের প্রথম দিকে। কাজী নজরুল ইসলাম, মান্নাদের কাকা কৃষ্ণচন্দ্র দে,
কাননবালা, এরা নিজেরা গাইতে পারতেন বলে, কুন্দনলাল সায়গাল, এরা নিজেরা গাইতে পারতেন বলেই এদের গুরুত্ব ছিল, এবং এরা গাইতেন, একটা ভালো গল্প বলা হতো, ছবি জনপ্রিয় হতো। সত্যজিৎ রায় এসে ছবিকে, এই যে বই নামে আমরা ছবি বলতে শিখেছি, এটা ঐতিহ্য এই কারণেই তৈরি হয়েছিল। সত্যজিৎ রায় এসে এই জোয়ালের থেকে ছবিকে মুক্তি দিলেন। এই কথাটা একটু হঠাৎ কানে খটকা লাগতে পারে যে তার প্রথম ছবিতে একটা বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী, সেটা তিনি কি মুক্তি দিলেন? মানে আমি বলতে চাইছি যে তার আগে যারা পরিচালক তারা অনেকেই বিখ্যাত উপন্যাস নিয়ে কাজ করেছেন, যেমন বঙ্কিমচন্দ্রের উপন্যাস, শরৎচন্দ্রের উপন্যাস, এমনকি স্বয়ং রবীন্দ্রনাথের লেখা মানভাঞ্জন, চোখের বালি, চিরকুমার সভা, এসব নিয়ে ছবি হয়ে গেছে। সত্যি নতুন কি কাজ করলেন? তিনি এই কাজটা করলেন যে ছবিকে সাহিত্যের মতো করতে পারেন, কিন্তু সাহিত্য করলেন না, অর্থাৎ সাহিত্যের অনুবাদ নয়। আপনি যদি পথের পাঁচালীর দিকে তাকান তাহলে দেখবেন যে পথের পাঁচালী উপন্যাসটা, পথের পাঁচালী সাহিত্য থেকে কতটা আলাদা। আমি তরুণদের মধ্যে জানি না পথের পাঁচালী আর তারা পড়েন কি না। পথের পাঁচালী ক্লাসিক হয়ে গেছে, একটা জিনিস ক্লাসিক হলেই তার মৃত্যু হয়, কারণ আর পথের পাঁচালীকে নিয়ে প্রমাণ করার কিছু নেই। পথের পাঁচালী মহৎ উপন্যাস, সুতরাং কেউই পড়েনি। যেমন রবীন্দ্রনাথের লেখা পড়া প্রায় উঠে গেছে, যারা বিএ বাংলায় পরীক্ষা দেন তারা কেউ কেউ পড়েন, তাও নোটস থেকে পড়েন। যেমন রবীন্দ্রনাথের গান যারা গান, তাও মোটামুটি 40-50টা গান, আর বেশ উপকার। রবীন্দ্রনাথ মহৎ লোক, সবাই জানেন, তার মহত্ব তার প্রমাণ করার দরকার নেই, সুতরাং ওটা দরকার নেই। যেমন সত্যজিৎটাও অনেকটা তাই। আপনি দেখবেন যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ধরুন ইন্দির ঠাকুরনের যে গল্পটা, সেই গল্পটা পথের পাঁচালীর প্রথম 17-18 পাতার মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু সত্যজিৎ রায় ওটাকে একটা গুরুত্ব দিয়ে ভেবেছেন। আবার যা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিল তেমন অনেক কিছু নেই। মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি যে 2/3 বাদ গেছে, 1/3 নিয়ে সত্যজিৎ একটা ছবি করেছেন, এবং সেই ছবি আবার কেমন করেছেন যাতে গল্প বলার আগ্রহর বিশেষ কিছু নেই। উনি যে গল্পটা বলেছেন তার ছবি দিয়ে বলেছেন। যদি আপনি চোখ বুঝে পথের পাঁচালীর কোনো ক্যাসেট এই কম্পিউটারে লাগিয়ে শোনেন, তাহলে দেখবেন এতে কথা কি কম, প্রায় আধা নির্বাক সিনেমা। এই যে আধা নির্বাক হওয়া, এটা বাংলা ছবির প্রচলিত ধারার বিরুদ্ধে যাওয়া, এটা একটা বিপ্লব, যাতে ভিজুয়াল ইমেজকে, দৃশ্যের ইমেজকে আর ক্রাচে ভর করে চলতে হলো না, সে নিজেই কথা বললো। যেমন ধরুন বিশ্ববিখ্যাত, পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত ভারতীয় সিনেমার সিকোয়েন্স হচ্ছে কাশবন সিকোয়েন্স, যেটা সত্যজিৎ প্রথম দিনের শুটিং। এখন এই যে কাশবন সিকোয়েন্স, আপনি যদি ছবিটাকে থামিয়ে দেখেন তাহলে দেখবেন সাদা কালোকে উনি কিভাবে ভাগ করেছেন, এটা প্রায় চিত্রকলার কাছে যায়, পেইন্টিং এর কাছে অনেকটা যায়। এটা এই জন্য না যে পেইন্টিংটা হঠাৎ করে আবিষ্কৃত হলো। এই যে সাদা আর কালো সাজানো, দেখবেন তা কত রকম শেডে, যেমন গানে সারে গামা পা হয়, স্বরলিপি হয়, তেমনি সাদা আর কালোরও কিন্তু অনেকগুলো স্তর থাকে, সব কালো সমান কালো না। অর্থাৎ আপনি যে সরাসরি একটা বিভাজন করলেন সাদা বনাম কালো, তা নয়, এর মধ্যে অনেক রকম লেখা থাকে। যেমন ট্রেনের যে ধোয়া আর অন্য অংশে যে ধরুন অপুর গায়ের রং ইত্যাদি ইত্যাদি, যদি আপনি দেখেন সাদা কালোর ডিস্ট্রিবিউশনটা, দেখবেন অনেকটাই চিত্রকলার মতো। আপনি যদি দেখেন অপু আর দুর্গা মাঠের মধ্য দিয়ে যাচ্ছে, তখন দেখবেন যে তার ছবি তোলার ঝোঁকটা মোটি অপু দুর্গাকে দেখানো নয়, বরং বিরাট একটা মাঠে একটি বালক বালিকা, কিন্তু খুব লো অ্যাঙ্গেল, খুব নিচু অ্যাঙ্গেলের ক্যামেরা হওয়ায় সমস্ত আকাশ কিভাবে পৃথিবীকে ঘিরে আছে, বাঙালির আকাশ কত সুন্দর, এইটা দেখানো তার কাজ। এবং ধান খেতে কিভাবে হাওয়া বয়ে যায়, যখন বৃষ্টি পড়ে তখন দুর্গা ভেজে। এবং এইটাও আবারও বলি, বিভূতিভূষণের বৃষ্টি পড়েছিল শরৎকালে, আশ্বিনের জ্বরে দুর্গা মারা যায়, কিন্তু সত্যজিৎ বাবুর ছবি হচ্ছে গরমের শেষে, বর্ষাকালের বৃষ্টি। কিন্তু দেখবেন এই ছবিটা যদি দেখেন যে এটা খুব বাস্তবধর্মী নয়, কারণ পৃথিবীতে এমন বৃষ্টি নেই যাতে সে তার বাঁধবে।
কোনো বৃষ্টি নেই, আপনার বাঁশদ্রোণীতেও নেই, আমার কালীঘাটেও নেই, মিরাটেও নেই, তামিলনাড়ুতেও নেই। ভারতীয়রা আর কিছু না জানুক, বৃষ্টি জানে। মেঘদূত আমাদের প্রধান কবিতা, রবীন্দ্রনাথ বর্ষাকে অবলম্বন করে এত লেখা লিখেছেন, তার সঙ্গে আমাদের রোজকার বৃষ্টি দেখা হয়। তো কালকে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে বৃষ্টির শব্দ থাকতে পারে, সেতারের শব্দ থাকে না। কিন্তু সত্যজিৎ রায় খুব অল্প সময় বৃষ্টি দেখিয়ে চলে গেলেন দেশ রাগের সেতারে। অর্থাৎ বৃষ্টিটাকে তিনি নিম্নরেখ করতে চাইছিলেন। এই বৃষ্টি আমাদের বাইরে পড়ে না, মনের মধ্যে পড়ে। অন্ধকার মধ্য দিনে বৃষ্টি পড়ে মনের মাটিতে। এবং দুর্গার যদি কোরিওগ্রাফ দেখেন, তার যে নৃত্যের ভঙ্গিমা, এটা সাহেবরা একটু অন্যভাবে ব্যাখ্যা করেন, তারা ভারতবর্ষকে জানেন না বলে। আমার মনে হয় এই যে নৃত্যের ভঙ্গিমা এবং এই যে আকাশে ঘন বিদ্যুৎ, এর মধ্য দিয়ে কোথাও দুর্গা কি এক প্রলয়কে ডাকছিল। হতে পারে, নাও হতে পারে। এ নিয়ে সত্যজিৎ বাবুকে জিজ্ঞেস করলে আপনি কোনো সদুত্তর পাবেন না, বা হয়তো উত্তরই পাবেন না, বা উত্তর পাবেন এই যে আপনার যদি মনে হয় তাহলে তাই। তা আমার মনে হয়, এবং যেভাবে দুর্গার দেহছন্দকে একটু স্লো মোশনে নিয়ে গিয়ে তাকে নৃত্যছন্দে রূপায়িত করা হয়েছিল, এগুলো দেখলেই বোঝা যায় যে সত্যজিৎ রায় খুব বাস্তব, একেবারে নিবিড় বাস্তব ছবি করার চেষ্টা করছিলেন না। এটা একটা ভুল ধারণা। সত্যজিৎ রায়ের ছবি যখন এসেছিল প্রথম 1955 সালে, তখন এমনকি অনেকে ডকুমেন্টারি ছবি বলেছিলেন, তথ্যচিত্র। কারণ সে অর্থে নায়ক নায়িকা, গান, নাচ এসব কিছু নেই, প্রেম নেই। তো এই যে ছবিটা, এই ছবিটার সম্পর্কে অনেকে বলেছিল যে এটা নববাস্তববাদ। অর্থাৎ ইউরোপে তখন যুদ্ধ শেষে এক ধরনের ছবি তোলার আয়োজন হতো, বিশেষত ইটালিতে, এবং তার প্রভাব সারা পৃথিবীতেই পড়ে, যেখানে বাস্তবকে বাস্তব হিসেবেই দেখানো, বাস্তব যেখানে নিজে কথা বলে ওঠে, অর্থাৎ বাস্তবকে বানানো না। এখন সত্যজিৎ এটা ঠিকই যে বাস্তবকে অনেকটাই বাস্তবভাবে দেখেছেন, যেভাবে আমরা সিনেমায় দেখতাম না, এমনকি অসুন্দর ভাবে দেখেছেন। যেমন হরিহর দূর থেকে এসে ধুতির কোচা দিয়ে বগলের ঘাম মুছছে, সেটা খুব ভালো দৃশ্য নয়। বগলের ঘাম মোছার দৃশ্যটার জন্য আমরা সিনেমা দিতে যাই না সাধারণত। বা ধরুন হরিহর মাছ খেয়ে মাছের কাঁটা বাচ্ছেন দাঁত থেকে, এবং দাঁত ফাঁক করায় তার দাঁতের ফাঁক দেখা যাচ্ছে, যেমন আমার দেখা গেল, এবং দাঁতের মধ্যে কালো কালো দাগ দেখা যাচ্ছে। এটা আধুনিক সিনেমা মেকার হলে ওগুলো পরিষ্কার করে দিতেন, কিন্তু সত্যি করেননি, ভাগ্যিস করেননি। আমরা একজন সত্যিকারের গ্রাম্য হাটুরে মানুষ, যিনি ব্রাহ্মণ পণ্ডিত, তাকে দেখলাম। এখন এই যে দেখা, এবং ধরুন দুর্গার মৃত্যু, কি সামান্য আয়োজনে ক্যামেরাকে খুব কাছে নিয়ে গিয়ে ওই আর্ক লাইটের আলোয় তার মুখে ঘামগুলোকে দেখে মনে হচ্ছে জ্বরে পুড়ে যাচ্ছে, এবং খুব জোরে ফ্যান চালিয়ে একটা ঝড়ের অনুভূতি তৈরি করে। কত কম পয়সা! আমি বারবারই বলছি এই কারণে সিনেমা তরুণদের জন্য, যে যখনই সিনেমা তো কবিতা লেখা না, যে একটা খাতা কিনে নিয়ে আপনি বাড়িতে বসে লিখবেন, যদি প্রতিভা থাকে আপনি তার থেকেই নোবেল প্রাইজ পাবেন। কিন্তু সিনেমায় তা হয় না, সিনেমা অনেক পয়সা নিয়োগ করতে, আপনি ভাবতে হবে যে কত কম পয়সায় করা যায়। যেমন সত্যজিতের গল্প বলি, যে সত্যজিৎ যখন পথের পাঁচালী করেছেন, অপরাজিত করেছেন, সব করে একটু নামধাম হয়েছে, যখন প্রথম উনি সত্যিকারের প্রডিউসার ওনাকে জলসাঘর করতে দিলেন, তখন উনি ভেবেছিলেন যে একবার একটু পয়সা খরচ করে ছবি করে দেখায়। তো উনি একটা ক্রেন ভাড়া করেছিলেন, ক্রেন শট নেওয়ার জন্য। তো ট্রেনের ওপর থেকে শট নেবেন, সেই ক্রেন এলো যেসব কোম্পানি থেকে, এখন হয়তো যেসব উঠে গেছে, তখন যেসব এশিয়ার সবচেয়ে বড় কোম্পানি ক্রেন ট্রেনের জন্য। তো সে এলো টালিগঞ্জ স্টুডিওতে। টালিগঞ্জের স্টুডিওতে সেই দিন একটা দেওয়াল তৈরি হচ্ছে। এখন ক্রেনের যে উঁচু যে আংটাটা, সেটাকে তো সবাই দেখে দেখে চালাচ্ছিল, তাই মুহূর্তের ভুলে আংটাটা গিয়ে দেওয়ালে ধাক্কা মারলো। কি ফল হলো অনুমেয়? দুজন মিস্ত্রি কাজ করছিলেন, রাজমিস্ত্রি, তারা ওপর থেকে পড়লেন। কি ফল হলো অনুমেয়? আমি আর বিস্তৃত করতে চাই না। ফলে সত্যি সারা জীবন নিজেকে আর ঝুঁকির মধ্যে নিয়ে যাননি। তিনি বলেছেন ভারতবর্ষে টেকনোলজি ব্যবহার করা সত্যি কঠিন অনেক সময়, ফলে সামান্য জিনিস করি, সামান্য জিনিস করা উচিত। কারণ ওই বিয়োগান্তক ঘটনা তিনি সারা জীবনে ভুলতে পারেন। এখন এই যে ছবি করছে, অল্প ধরুন আপনি বলছেন প্রাসঙ্গিক, আমরা অনেক ধোঁয়াশাময় কথা বলি যে
পথের পাঁচালী এত কাব্যময়, এত মানবিক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এ তো গানও হতে পারে, কবিতাও হতে পারে, উপন্যাসও হতে পারে, চলচ্চিত্রের বৈশিষ্ট্য কি? সত্যজিৎ রায় যখন নিজে খুব ছোট ছিলেন, ধরা যাক নবনীলের মতন ছিলেন, তখন যখন চাকরি করতেন এবং সিনেমার কথা ভাবতেন, কিন্তু সিনেমা বানাতে পারবেন কোনোদিন ভাবেননি, তখন কলকাতায় একজন বিখ্যাত ফরাসি পরিচালক এলেন, আমরা বিশাল নাম, সিনেমার ইতিহাস খুললেই তার নাম পাবেন। তিনি হলিউড থেকে এসেছিলেন দ্য রিভার ছবিটা করার জন্য। তিনি খবরে কাগজে ছোট্ট বিজ্ঞাপন দিয়েছেন যে তিনি কিছু সহকারী চান। তো সত্যজিৎ রায় এবং তার আরো অনেক বন্ধু আবেদন করেন। সত্যজিতের আবেদন না করলে ক্ষোভ হয়। কেননা যে সত্যজিৎ উচ্চ শিক্ষিত, জনগণ বললেন আপনি অনেক লেখাপড়া জানেন। আমি ঠিক অত লেখাপড়া জানা লোক চাইনি, আমি একটু হাতে কলমে কাজ করতে পারি, এরম লোক চেয়েছিলাম। তো সত্যজিৎ খুব কাতর অভিনয় করায় তিনি ওই ছবিতে থাকার সুযোগ পেলেন। কিভাবে থাকবেন? যে রণমা বললেন যে আপনি তো বললেন আপনি চাকরি করেন, করুন, শনিবার রবিবার আপনার ছুটি, আপনিই বললেন শনিবার রবিবার আপনি আমার সঙ্গে ঘুরবেন, আপনার নাম টাইটেল কার্ডে কোথাও থাকবে না, আপনি অবজারভার হিসেবে থাকতে পারেন টিভি অব্দি। সেই যে ছিলেন সেটা সত্যজিতের অপরিসীম উপকার করলো। যেমন অপরিসীম উপকার করেছিল, লন্ডনে তিনি কোম্পানির চাকরি সূত্রে, ট্রেনিং এর সূত্রে গিয়ে প্রথম দিনই নেমে বিএসআইতে, ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে বাইসাইকেল থিপস, ভিক্টোরিও দেসিকার এই ছবিটা দেখেন এবং দেখে তিনি ঠিক করেন এই ধরনের ছবি করবেন যা জীবনে বাস্তবতাকে খুব রঙিন হিসেবে দেখায় না, যা জীবনের দৈনন্দিন সমস্যা দেখায় এবং ন্যাচারাল লোকেশনে ন্যাচারাল আলো ব্যবহার করে দেখায়। কিন্তু রনোয়ার কথা যখন বলছিলাম পরের বছর, সত্যি যখন 1949 সালে রনোয়া তাকে বোঝালেন রঙের বৈশিষ্ট্য, আলোর বৈশিষ্ট্য। এই রনোয়ার বাবা অগস্ট রনোয়া বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন, চিত্রকলার ইতিহাসে তার নাম আছে, ইমপ্রেশনিস্ট চিত্রকলার ইতিহাসে, যাকে বলে বিম্বধর্মী চিত্রকলা ভালো ভাষায়। সেই যে চিত্রকলা যেভাবে আলোকে নিয়ন্ত্রণ করে, সেই আলোর ব্যবহার রনোয়ার মাস্টার ছিল। এখন এই যে তার প্রভুত্ব, সত্যজিৎ রায় প্রথম বোঝেন যে সকালের আলো আর বিকেলের আলো, সন্ধ্যা আর উষা আলাদা আলাদা। এটা বাংলা সিনেমা জানতো না। এবং শুধু আলোর তারতম্যে একটা দৃশ্যের মাত্রা বদলে দেওয়া যায়, এগুলো একেবারে ব্যাকরণগত জিনিস। কেননা আপনি গল্প আপনি বলছেন, গল্প বলছেন শব্দ দিয়ে, শব্দ সাজিয়ে, আর সিনেমায় আপনি যে গল্পটা বলছেন সেটা আপনি বলছেন চরিত্র সাজিয়ে, কিন্তু তার আরো আনুষঙ্গিক অনেক উপাদান আছে, অন্তত 5টা উপাদান আছে। কি কি? যেমন যদি আপনি দৃশ্যকলার দিকে ভাবেন, 2টো উপাদান। যেমন একটা, এখানে দেখুন কম্পিউটার স্ক্রিনে সঞ্জয় মুখোপাধ্যায় লেখা আছে, আমাকে আপনি দেখছেন, অর্থাৎ সঞ্জয় মুখোপাধ্যায়কে গ্রাফিক্স বলতে পারেন, আমাকে আপনি দৃশ্য বলতে পারেন। এইটা, এই দুটো। আর অন্তত 3টে আছে শব্দপথে, যেমন কথা বলা, ডায়ালগ হচ্ছে, সেটা একটা হতে পারে। একটা হতে পারে মিউজিক, মিউজিকের ভেতরে উপশাখা হতে পারে সং, গান, থাকতেও পারে নাও থাকতে পারে। পথের পাঁচালীতে গান ছিল না, হরিদিন তো গেল, সন্ধ্যা হল, যদি আপনি গান ভাবেন তাহলে আলাদা কথা না, কিন্তু ওটা গানও না, সম্পূর্ণ গাওয়াও না। তো অপরাজিত তো আপনি একই অবস্থা। এই যে জায়গাগুলো আপনি দেখুন যে আর থাকতে পারে নয়েজ, যেমন আমাদেরও অনেক সময় যন্ত্র সারানোর আওয়াজ আসছে, ফ্যান ঘুরছে ঘরে, হয়তো কোথাও কুকুর ডেকে উঠলো, সেটা চলে এলো, এই যে নয়েজ, এইগুলো আসতে পারে। তো এইগুলো মিলিয়ে আপনাকে কথাটা বলতে হবে, না হলে কিন্তু আপনি বলতে পারবেন না। যেমন আজকে সত্যজিতের প্রাসঙ্গিকতা নিয়ে কথা হচ্ছে বলে বলি যে আজকে নিম্নবর্গীয় মানুষের প্রতি সহানুভূতি দেখা যাচ্ছে। বলা হচ্ছে যে মনুবাদী ব্রাহ্মণরা দীর্ঘদিন ধরে সমাজের যারা তথাকথিত নিচুর তলার মানুষ তাদের প্রতি অত্যাচার করেছেন, যা সত্যি। এবং এই যে দলিত সাহিত্য, এই দলিতদের নিয়ে যখন সত্যজিৎ রায় ছবি করলেন, ভারতবর্ষের প্রথম টেলিভিশন ছবি সদ্গতি, তখন দেখবেন দুপুরবেলা যখন কাঠুরেটি সব দিক নিস্তব্ধ হয়ে গেছে, এই নিস্তব্ধতা ফোটানোর জন্য একটা কুড়ুলের খট খট এই শব্দটাকে
উনি কিভাবে ব্যবহার করেছেন। এই শব্দটা না থাকলে নিঃশব্দতা হতো না, বিশুদ্ধ নিঃশব্দতা নেই। যেমন আজকের ছবি যারা করেন ডিজিটালি, তারা জানেন যে আর্টিফিশিয়ালি সাইলেন্স তৈরি করা যায়, এবং for which they have been continuously failing in creating silence. কারণ শুধু সাইলেন্স যদি না বৈপরীত্য রাখা যায়, তাহলে নৈশব্দ খুঁজে পাওয়া যায়। এটা ঋত্বিক ঘটকও বলতেন এবং খুব বেশি করে বোঝাতেন। কিন্তু আপনি যদি অপরাজিতার প্রথম ছবিটা, প্রথম অংশটাকে দেখেন, তাহলে দেখবেন, এগুলো আমি উদাহরণ দিচ্ছি এই কারণে যে আপনি যদি আজকে ইউটিউব খুলে আমার বলার পরে যখন ইচ্ছা বা কালকে আর যখন যেদিন ইচ্ছা আপনি দেখেন, এই পাঁচালীও পাবেন, অপরাজিতও পাবেন, অন্যান্য সব ছবি পাবেন মোটামুটি ভাবে। যেগুলো অপরাজিতার প্রথম অংশটা ভাবেন, একটা ট্রেন কাশিতে ঢুকছে, বারাণসী ব্রিজটা, বিখ্যাত গঙ্গা ব্রিজটা পার হচ্ছে। এইবার সত্যজিৎ বাবুর উদ্দেশ্য হলো দশাশ্বমেধ ঘাটের অর্থ তৈরি করা। দশাশ্বমেধ ঘাট কি, আমরা যারা গেছি কাশিতে এবং যারা যায়নি তারাই জানি যে দশাশ্বমেধ ঘাট হচ্ছে সত্যি অর্থে ভারতবর্ষের একটা ক্ষুদ্র সংস্করণ। একটা দশাশ্বমেধ ঘাটে গেলে ভারতবর্ষকে বোঝা যায়। বিসমিল্লাহ খানের সানাই বলুন আর নানা রকম কলকোলাহল বলুন, ভারতবর্ষের সব প্রান্ত থেকে আসা লোক বলুন, সে বাঙালি, হিন্দিভাষী, দক্ষিণী, সবাই বিশ্বনাথের স্মরণে হোক, তীর্থ দর্শনে হোক, যে কোনো কারণে হোক এসেছেন, এবং দশাশ্বমেধ ঘাট তার প্রাচীনতা নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট এসব বলা হয়, এগুলোর মধ্যে ভারতবর্ষের সভ্যতা লিপ্ত। সত্যজিৎ রায় যখন দশাশ্বমেধ ঘাট দেখাচ্ছেন, একজন ছাত্রকে বলছি আজকের যুগে, আমি এই ইন্ট্রোডাকশন এখনো বাংলা সিনেমায় দেখতে পাই না, সম্ভব না। এখন এটা শুধু দশাশ্বমেধ ঘাট কেমন আছে দেখার জন্য না, আমি দশাশ্বমেধ ঘাটে গিয়েছি, অনেকে জানেন, তাতে কিছু এসে যায় না, না গেলে চলে যেতে পারেন, কাজ তো খুব দূরের ব্যাপার না, আজকে করো না, কিন্তু যদি যাওয়াই যায়। এখন এই যে বড় বড় পাথরের সিঁড়ি বেয়ে, যে বিখ্যাত সিঁড়িগুলো বেয়ে নেমে গেছে, তারপরে গঙ্গা, এইটাকে উনি কিভাবে সকালবেলা একেবারে ভোরের আলোয়, শুধু আলো ব্যবহারটা দেখবেন, এবং টুকরো টুকরো ছবিগুলোকে ব্যবহার করছেন দেখবেন। আস্তে আস্তে লোক আসছে ভোরবেলায়, আস্তে আস্তে নানা ধরনের কাজ করছে, কেউ জল নিচ্ছে, কেউ স্নান করছে, কেউ পুজো করছে, এরকম নানা জিনিস দেখাতে দেখাতে কখনো ঘাটের থেকে নদীটা, কখনো নদীর থেকে ঘাটটাই দেখাতে দেখাতে হঠাৎ করে উনি আমাদের না বলে করে একটি বিধবা জব করছেন, তার উপরে ক্যামেরাকে ফিক্স করে দেন, করে আবার পরবর্তী ওই জায়গা চলে আসেন, এবং আস্তে আস্তে নয়েজ লেভেল, কোলাহল, শব্দ বাড়তে থাকে। এই করে এই যে উনি একসঙ্গে একটা ভিড়, এবং ভিড়ের বৈপরীত্যে একটি বিধবা কে দেখে, একটি বিধবা একটি জায়গায়, একটি ছাতার তলায়, আর বিভিন্ন টুকরো টাকরা ভিড়, কোনো ভদ্রমহিলা তার ছেলেকে স্নান করাচ্ছেন, বাচ্চাকে, কেউ নিজে স্নান করছে, কেউ বম্বাম আওয়াজ করছে, নানা রকম কলকোলাহল, আমরা বুঝতে পারছি না ইতিমধ্যে একটা এক ধরনের মিউজিক বাজছে, কাশিতে ভোর হচ্ছে। আমরা এই একক বনাম সমগ্রতা, যাকে দর্শনের ভাষায় বলা যায় এই জেনারেল অ্যান্ড দি পার্টিকুলার, অর্থাৎ সাধারণ এবং বিশেষ, এর সংঘাতে সঙ্গে সঙ্গে স্পেস, যাকে পরিসর বলে, দেশ বলে, স্থান বলে, সেটা বিস্ফোরিত হয়। কারণ সত্যজিৎ রায়ের পক্ষে বা কোনো ক্যামেরাম্যানের পক্ষে অনুপুঙ্খে দশাশ্বমেধ ঘাট দেখানো সম্ভব না, একবারে তো দেখানো সম্ভবই না, যদি আলাদা আলাদা করেও দেখান আপনি মেলাতে পারবেন না, আর চেষ্টা করে লাভ নেই। কিন্তু দশাশ্বমেধ ঘাট যে ভারতবর্ষের একটা ক্ষুদ্র সমন্বয়, সেটা বোঝাতে গেলে এই ধরনের যে ক্যামেরা সঞ্চালন, এবং তারপর দেখবেন এবার সত্যজিৎ রায় একটু পরে তার মূল চরিত্রে আনলেন, আমরাও বুঝলাম যে একজন মানুষ, তিনি নিচু হয়ে স্নান করে জল নিয়ে উপরে উঠছেন, তার নিচু হয়ে চলা, তার শরীরের পৈতে সবকিছু বলে দেয় তিনি একজন ব্রাহ্মণ। আমি এখানে এই কথাগুলো বলে আজকাল ভাবি যে এবার রাজনীতিগতভাবে ঝামেলা হয়, যে আমি মুখোপাধ্যায় বলে আমি ব্রাহ্মণত্ব, না না, ওসব কিছু না। কথা হচ্ছে যে এক একটা
বর্ণ তো কিছু পেশাগত পরিচয় রাখে, তখনকার পেশাগত পরিচয় যে এই যে নত হওয়া বা এই যে নরম একজন মানুষ যিনি চশমা নিতে ভুলে যান এবং চশমাটা নেন, নিয়ে ওপরে ওঠেন, তারপরে দেখবেন রেক্ট্যাঙ্গুলার একটা আয়তক্ষেত্র আছে আলোর, সেই আলোটা যখন উনি পার হচ্ছেন তখন হঠাৎ সাউন্ড ট্র্যাক একদম নিঃশব্দ হয়ে যায়, যেই উনি আলোটা পার হয়ে যান সঙ্গে সঙ্গে আবার সাউন্ড ট্র্যাক অন্যরকম হয়ে যায়। অর্থাৎ আমরা বুঝি যে আমরা সকাল শুরু করেছিলাম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে, কাশিতে বেলা হয়ে গেছে 8টা 8:30। এই যে এতটা পথ সময়ের এবং এতটা পথ জীবনের উনি কয়েক মিনিটের মধ্যে সংহত করে দিলেন, একে আমরা খুব বিশুদ্ধ ভাষায় বলি এই সময়ের এই যে দৃশ্যের এই যে ব্যবহার, এই যে সময়কে সংক্ষিপ্ত করে নেওয়া, অ্যাবস্ট্রাক্ট ইমাজিনারি টাইম অফ মন্তাজ, এই যে অনুমিত সময় যা ঘড়ির সময় নয় কিন্তু ঘড়ির সময়ের ধারণা আমাদের দিচ্ছে, এটা স্বয়ং ঋত্বিক ঘটক যখন পুনে ফিল্ম ইনস্টিটিউটে পড়াতেন তখন এই জায়গাটা কিভাবে হাউ ইজ মিনিং প্রডিউসড ইন সিনেমা দেখাতেন, কারণ এটা সংলাপ ছাড়া অংশ, শুধু দৃশ্য দিয়ে কি করে একটা অর্থ তৈরি হবে। এখন এই যে জায়গাগুলো, বা ধরুন হরিহর গিয়ে ঢুকলো তার ভাড়া বাড়িতে, কাশির বাড়িগুলো পুরনো ধাঁচে, তাতে আলো ঢোকে না এবং সেখানে যে অবস্থা তাতে আলো নেওয়া যাবে না, তখনই সেই বিখ্যাত বাউন্স লাইটিং, সিনেমায় সাধারণত 3 রকমের লাইটিং হয় যদি আপনি বলেন আপনারা, যে একটা হচ্ছে হলিউড লাইটিং, অর্থাৎ যেখানে যেভাবে আমরা ছবি তুলি, আমি এখন যদি গিয়ে একটা ছবি তুলি তাহলে কি করা হবে, আমাকে তো এরকম ব্যাকগ্রাউন্ডে ছবি তুলবে না, ধরুন পাসপোর্টের ছবি বা চাকরির ছবি করছি, তাহলে কি লাইট দেওয়া হবে আমার মুখটাকে পরিষ্কার করার জন্য, একটা ব্যাক লাইট দেওয়া হবে যাতে ছায়া যেগুলো পড়ছে সেই ছায়াগুলো এলিমিনেট করে দেওয়া যায়, এবার একটা ব্যাকগ্রাউন্ড লাইট দেওয়া হবে যাতে এই যে পেছনের দেওয়াল আলমারিটার সঙ্গে আমার তফাৎটা বোঝা যায়। তো এই যে 3 পয়েন্ট লাইটিং বেসিক্যালি এটা হলিউডের লাইট, এই আলোই প্রমথেশ বড়ুয়া বিলেত থেকে শিখে এসেছিলেন এবং আমাদের সিনেমায় ছিল, বেশিরভাগ সিনেমাতেই এখনো পর্যন্ত এই আলোরই নানা রকম ভ্যারিয়েশন থাকে। আরেকটা হচ্ছে নিও রিয়ালিস্ট লাইট, অর্থাৎ যেখানে বোঝানোর চেষ্টা করা হয় যে আমরা বাইরে থেকে কোনো আলো নিইনি, কোনো স্টুডিও আলো ফালো ব্যবহার করিনি, আমরা দিনের আলোতেই ছবি করেছি। তো দিনের আলোতে সবসময় ছবি করা যায় না, তার জন্য আলো তৈরি করতে একটা লাইট সোর্স ফ্রেমের মধ্যে রেখে তারপরে অতিরিক্ত আলোটা বাউন্সড অফ করে দেওয়া হয়, এটাকে বলে নিও রিয়ালিস্ট লাইটিং। এখন এই যে নিও রিয়ালিস্ট লাইটিং, এই যে স্টুডিওর আলো প্রথম আপনারা দেখেন টিভি এলে ওই যে সাদা ফিল্টার দেয়, এই যে আপনার ফিল্টার দিয়ে দেওয়া থেকে আস্তে আস্তে স্টুডিও যেভাবে আলো নিয়ন্ত্রণ করতেন এরা পেইন্টাররা, যেভাবে হলিউড লাইটিং তৈরি হলো, যেভাবে নিও রিয়ালিস্ট লাইটিং তৈরি হলো, এইরকম আলো সত্যজিৎ রায় প্রথম তার সহযোগী বন্ধু সুব্রত মিত্রের সহযোগিতায় অপরাজিত করলেন। এবং আমরা সিনেমা হচ্ছে আলোর শিল্প, আমরা এখন যেটা ভাবি সেটা একটা সহজিয়া সাধনা, সেটা হচ্ছে ওই টেক্সট না পড়ে, যেমন আপনি সহজেই কিছু দেখে বা গুগল দেখে জ্ঞান অর্জন করা যেমন করেন, তেমনি রেডিমেড ক্যামেরা আপনাকে যা বলছে আপনি ভেবেছেন এইটাই তাই হবে তাই করছেন, তাতে আপনি বুঝছেন না যে ছবি এক ধরনের ফ্ল্যাট হয়ে যাচ্ছে, সবার ছবি সমান ভালো, সবার ছবি সমান খারাপ, সবার ছবি সমান চকচকে এবং এর মধ্যে কোনো ভ্যারিয়েশন নেই। এত সুন্দর যে সেটা সুন্দরের অতিশয়োক্তি বলেই অসুন্দর। আর সত্যজিৎ রায়রা যখন ছবি করতেন তার মধ্যে যে পরিশ্রম এবং মেধার ছাপ থাকতো, তাতে আপনি সাদা কালোতেও বিভিন্ন ব্যঞ্জনা পেতেন। যেমন ধরুন হরিহর মারা গেলেন, হরিহরের মৃত্যু এবং তার প্রচন্ড কাঠ, পায়রাগুলোর উড়ে যাওয়া দশাশ্বমেধের ওপর দিয়ে, এর আপনি দার্শনিক ব্যাখ্যা বা অন্য যে ব্যাখ্যা যেভাবেই করুন, আমি তার মধ্যে যাচ্ছি না, করতেই পারেন আপনি, কিন্তু আমার কাছে যেমন এই কাজটা দুর্দান্ত ভাবে একটা ফিউডাল আইডলিক রুরাল লাইফ, সামন্ততান্ত্রিক অলস গ্রাম জীবন থেকে ভারতবর্ষের আধুনিক নাগরিক বুর্জোয়া জীবনে রূপান্তরের ইঙ্গিত, একটা অ্যাব্রাপ্ট কাজ, এটাকে অন্যভাবে একটু ব্যবহার করা যেতে পারে। যেমন প্রাণের চলে যাওয়া, একজন সমালোচক এটা বলেওছেন, তিনি হিন্দুত্ববাদী ব্যাখ্যা দিয়েছেন, দিতেই পারেন, শিল্পের একটা ব্যাখ্যা থাকবে এমন তো কোনো মানে নেই, বরং অনেক ব্যাখ্যা থাকেই ভালো,
তাতে অনেক রকম ভাবে অনেক মানুষ অনেকভাবে তৃপ্তি পেতে পারেন। এখন এই যে যাওয়াগুলো, বা ধরুন অপরাজিততে ট্রেনটা বেনারস থেকে ফিরে আসছে, আমরা দেখি রিভার্স মোশনে গাড়িটা যাচ্ছে। গাড়িটা প্রথমবার যেভাবে কাশিতে ঢুকেছিল, এবার গাড়ি সেই তার উল্টো দিক দিয়ে কাশি থেকে বেরিয়ে যাচ্ছে, একই ব্রিজ। এবং কয়েকটা অ্যাক্সিলারেটেড মন্তাজ, অর্থাৎ দেখবেন আসলে গাড়িটা কোথাও যায়নি। দেখবেন গাড়ির চাকা দেখানো হলো, তারপরে বড় চাকা দেখানো হলো, তারপরে আরেকটা চাকা দেখানো হলো, তারপর বিভিন্ন চাকার ঘূর্ণি গুলোকে আলাদা আলাদাভাবে নিয়ে জোড়া হলো, আপনার মনে হলো গাড়িটা চলছে। এবং কতগুলো ল্যান্ডস্কেপ আনা হলো, যেমন পাহাড়, যেমন দূরের ক্ষেত ইত্যাদি। হঠাৎ গাড়িটা যখন, আপনি জানেন কাশি যাওয়ার সময় আমাদের 3টে রাজ্য পার হতে হয়, বেনারস হচ্ছে উত্তরপ্রদেশে, তারপর আপনি বিহারে ঢুকবেন, বিহার থেকে আপনি পশ্চিমবাংলায় আসবেন। এখন এই যে আশা বাংলা, এই আশাটাকে সত্যজিৎ রায় যেভাবে করেছেন সেটা অভাবনীয়। অর্থাৎ এই যে ল্যান্ডস্কেপ গুলো উনি দেখাচ্ছেন, সব তো দেখানো সম্ভব না, কারণ তাহলে তো ছবিটা যতক্ষণে কাশি থেকে ট্রেন আসবে বাংলায় ততক্ষণ অব্দি দেখাতে হবে। ছবি তো আপনার 90 মিনিট বা 80 মিনিট বা 1 ঘন্টা 1.5 ঘন্টা ছেড়ে দিতে হবে। তাহলে যে মুহূর্তে ট্রেনটাতে উনি বাংলার ল্যান্ডস্কেপ দিলেন, এটা যে কোনো বাঙালির কাছে পৃথিবীতে ফলাফল একই হবে। সঙ্গে সঙ্গে পথের পাঁচালী যে থিম মিউজিক ছিল আর বাঁশির সুর, সেটা যুক্ত হলো, তার ফলে ফলাফল হলো মারাত্মক। ঋত্বিক ঘটক যাকে বলেন আণবিক বিস্ফোরণের মতন, আমরা বুঝলাম যে আমরা বাংলায় প্রবেশ করছি। এই যে আমরা রূপসী বাংলা বলি, এই যে আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী বলি, এই যে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ ইত্যাদি বলি। এই বাংলার মুখ কিরকম তা কিন্তু রং বা সাদা কালোর উপর নির্ভর করে না। আপনি রঙে করতে পারেন, কিন্তু রং করলেই আপনি বাংলার মুখ দেখাবেন তা না। সত্যজিৎ রায় যখন মহানগরে কলকাতা শহর দেখাচ্ছিলেন, মহানগর তো এইসব অঞ্চলে তৈরি হয়েছিল, ভবানীপুর ইত্যাদি নানা জায়গায়, তো এই কলকাতা শহরকে দেখানো হচ্ছিল। আজকে যখন আপনি বাংলার ছবিতে কলকাতা দেখেন, কতটুকু কলকাতা দেখতে পান? সে কলকাতা কোথায়? আমি তো দেখি শুধু ফ্লাইওভার, আর শুধু শপিং মলের এসকালেটার, আর কিছু হুইস্কি ভরা গ্লাস, এবং বড়লোকের এক ধরনের স্ট্যান্ডার্ডাইজ লিভিং রুম যেগুলো ক্যাটালগে থাকে। তার বাইরে কিছু নেই, কিছু টি শার্ট, কিছু হেয়ার কাট। কিন্তু কলকাতা প্যালটেবল, এই যে বাঁশদ্রোণীর কলকাতা, ভেতরের কলকাতা, আমি শুধু মঞ্জিনীর দোকান বা অন্য ওইসব কথা বলছি না, যেগুলো হচ্ছে যে কলকাতা আপনি দেখতে পান, যেখানে আপনি দেখতে পান আর লকডাউনের মুহূর্তে লোকজন, ট্রেন বন্ধ, তা সত্ত্বেও বোড়াল থেকে বা আরো দূর থেকে ফসল নিয়ে আসছেন, বিক্রি করছেন। যে মেয়েটি বিক্রি করছে তার চুল এইখানে ঘামে আটকে আছে এবং সিঁদুরটা গলে পড়ছে এই গরমে, আপনি কিনছেন, আপনি তাকে দেখুন, জীবনে স্পন্দন পাবেন। ওই রাস্তাটায় যেখানে জ্যাম হয়, ওই চার্চ, আপনি এই কলকাতাকে, আপনি কালীঘাটের গলি উপগলিকে, আপনি আহিটোলা, কুমারটুলি, এসপ্ল্যানেডকে কোথায় পাচ্ছেন? কিভাবে? মহানগরের শেষ দৃশ্যে যেভাবে এসপ্ল্যানেড এসেছিল, বিশান্দ্র এক্সটেনশনের সামনে অনিল চ্যাটার্জি এবং মাধবী মুখার্জি, এই যে দেখা, এই দেখাগুলো, তার কম্পোজিশনাল ভ্যালুস গুলো কোথা থেকে আসবে? কোথা থেকে আসবে যদি না আপনি জীবনকে ভালোবাসেন এবং যদি না ক্রাফটকে জানেন। শুধু জীবনকে ভালোবাসলেই হবে না, আমরা অনেকেই জীবনকে ভালোবাসি, ক্রাফটটা জানতে হবে। আবার ক্রাফটটা জানলেই হবে না, জীবনকেও ভালোবাসতে হবে। না ক্রাফটটা জানলে আপনি মিস্ত্রি, কলের মিস্ত্রি যেমন একের পর এক কল ঠিক করে যায়, তাকে জলকে ভালোবাসার প্রশ্ন আসে না। কিন্তু আপনাকে তো দুটো জিনিস জানতে হবে, সত্যজিৎ এটা জানতেন। এবং তিনি যেভাবে কথা বলেছেন, সেই কথা দেখুন, পুরনো কথা নয়। তিনি যে জীবন শুরু করেছিলেন একটি ছেলেকে দেখে, আমাদের মতন, আপনাদের মতন, আমাদের মতন না, আপনার মতন ছেলেকে দেখে, যে স্বপ্নমুখর, যে গরিব, অসম্ভব গরিব, কিন্তু যে স্বপ্ন দেখতে জানে। এরকমই তো ছিল আমাদের। এই স্বপ্ন দেখার অধিকার তো আমাদের ছিল, আর এই স্বপ্ন দেখা সবাইকে নিয়েই ছিল। যখন অপরাজিততে অপু এসে কলকাতা শহরে দাঁড়ায় হ্যারিসন রোডের নিচে,
তখন যে ব্যালেন্স কম্পোজিশন, তাতে একজন যুবক, এই আমার বাবা 1927 সালে কলকাতায় এসেছিলেন, আমরা পূর্ববঙ্গের লোক, বরিশাল ফরিদপুর আমার রক্তে বইছে। আমার বাবা এসেছিলেন, পরিবার ওখানেই ছিল। তারপর দেশ বিভাগের পরে আমাদের সবাইকে চলে আসতে হয়, সেটা অন্য কথা। আমার জন্ম দেশ বিভাগের অনেক পরে। তো আমি এই যে আমার বাবা এসে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়েছিলেন, আশুতোষ কলেজ, তখনকার সাউথ সুদারবান কলেজে পড়বেন বলে এসছেন, এবং এই দেখা সত্যি একজন যুবক দেখছে একটা শহরকে, সেই শহরকে সে নিজের করে নেবে, সে প্রেসে যাচ্ছে। প্রেস অপরাজিত উপন্যাসে ছিল না, সত্যি যে থাকলেও, তার কারণ প্রেস হচ্ছে আধুনিকতায় যাওয়ার একটা পাসওয়ার্ড। যে মুহূর্তে আমরা এই চিনতে শিখলাম যে ছাপাখানার হরফগুলো কি এবং বানাতে শিখলাম, সঙ্গে সঙ্গে হলো কি, জ্ঞানের যে নিয়ন্ত্রণ ছিল পুরুষদের হাতে, মৌলবীদের হাতে, সেটা ছড়িয়ে পড়লো। যেমন আজকে আপনি ঈদ উল ফিতরের দিন বলেই যদি আপনার মনে হয় আপনি পবিত্র কুরআন পড়বেন, তাহলে আপনি কলেজ স্ট্রিটে গিয়ে বা না গিয়েও কাউকে অর্ডার দিলেই পেয়ে যাবেন। আরবিতে, আরবি আপনি জানেন না, ভালো কথা। উর্দু আপনি জানেন না, ভালো কথা। আপনি বাংলায় করুন। আমি তো আমার যে বাড়িতে কোরআন, সেটা বাংলায় পড়তে পারেন। তাতে আপনি কি লেখা আছে তার জন্য আপনার গিয়ে মোল্লা মৌলভীর শরণাপন্ন হতে হবে না। যেমন গীতায় কি লেখা আছে আপনি পড়তে পারেন, তার জন্য আপনার পুরুষদের কাছে যেতে হবে না। বাইবেলে কি লেখা আছে আপনি পড়তে পারেন, তার জন্য আপনার পাদ্রীদের কাছে যেতে হবে না, আপনি নিজেই পড়তে পারেন। এইভাবেই আপনি পড়তে পারেন। যে যেমন আমরা যে করোনায় গৃহবন্দী হয়ে আছি, নিউটন যখন গৃহবন্দী হয়েছিলেন অথবা ভয়ে চলে গিয়েছিলেন গ্রামের বাড়িতে, বিখ্যাত ব্ল্যাক প্লেগ, সে সময় তার মাথায় আপেল পড়ার সেই যে গল্প, মহাকর্ষের সূত্র আবিষ্কৃত হলো এরকম দিনে। তো সেরকম আপনি এই যে জ্ঞানের বিকেন্দ্রীকরণ হলো, আজকে স্যার আইজাক নিউটন পড়তে গেলে আপনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়বেন তার কোনো মানে নেই। আপনি বাঘাযতীন উচ্চ বালক বিদ্যালয়ে পড়তে পারেন, অথবা কোথাও না গিয়েও পড়তে পারেন। এই যে জায়গাগুলো আসছে, গণের গণতন্ত্রীকরণ, হয়তো একটা পুরনো ভারতবর্ষে আসছে। আপনি অপুর পিঠে দেখছেন পৈতে সাজানো, তার জানলায় একটা বাতি, বাতি গ্লোব, অর্থাৎ সে এই যে গ্লোব, ওই যে পৃথিবীকে জানলা দিয়ে দেখার চোখ, রেনেসাঁ যা আমাদের শিখিয়েছিল। অপু একজন আধুনিক নাগরিক হিসেবে বড় হচ্ছিল। সে গরিব, কিন্তু সে তার বন্ধু, তার সঙ্গে সে ব্রিজের ওপরে দাঁড়িয়ে আমারে ফিরাইল হই বসুন্ধরে কোলের সন্তান তব কোলের ভিতরে আবৃত্তি করে। সে যখন বাড়ি ফেরে, খুব গরিব, বিলগাছিয়া অঞ্চলে ওই টালা ব্যাংকের ওই ওই বস্তিগুলো এখন ভেঙে দিয়েছে, এখন তো কলকাতা আধুনিকীকরণ হচ্ছে। যে সেখান দিয়ে সে যখন ওই টালির বা খাপড়ার ঘরগুলো পার হয়ে সে যখন তার নিজের ঘরে গিয়ে পৌঁছয় এবং সন্ধ্যাবেলায় বাঁশিতে বাজায়, তখন আমার এদের রবীন্দ্রনাথের বাঁশি কবিতাটার কথা মনে পড়ে, পুনশ্চ, এবং আমরা সিন্ধু বারোয়ার আগে টান। সেই যে রোমান্টিকতা, সেই রোমান্টিক যুবক তিনি ছিলেন, এবং তাকে কি অসম্ভব প্রযত্নে তৈরি করা হয়েছিল। তার মধ্যে আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের কল্পনার দৈন্য ছিল না, আমাদের স্বপ্ন ছিল। এখন এইটাই যদি সত্যজিতের আজীবনের সাধনা হতো, আমরা বলতাম তিনি পূর্ণ হয়ে গেছেন। আজকে 2021 সালে আমরা যারা অটোয় যাতায়াত করি, কখনো নাকতলা, কখনো কুদঘাট, তাদের কাছে এইসব স্বপ্নের আর মানে কমে গেছে। এই তো ভোট গেল, আমি কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, কিন্তু আমরা সকলেই জানি যে এটা একটা বাধ্যতামূলক জিনিস, যে আমাদের অংশ নিতে হয়েছে এবং আমরা অংশ নিয়েছি। আমরা হয়তো যেটাকে ভালো চেয়ে ভেবেছি আপাতত সেটাকে ভালো বেছেছি, যেটাকে খারাপ ভেবেছি তাকে বর্জন করেছি। কিন্তু এর সঙ্গে প্রাণের, নারীর যোগাযোগ যে খুব ছিল বলে আমার মনে হয় না। আমি নিজেও ভোট দিয়েছি, আমি নিজেও দেখেছি ভোটে যে আসলে স্বাধীনতার এতদিন ফাঁকি, এত ফাঁকি ধরা পড়ে গেছে যে এখন আমাদের প্রত্যাশা নেই, নিষ্ফলতাও নেই, সফলতাও নেই, আমরা দাঁড়িয়ে আছি। এই যে যুগটা, এই যুগটাকে দেখুন, সত্যজিৎ রায় তো অনেকদিন আগে চলে গেছেন, কিন্তু সত্যজিৎ রায় যদি অপুতে থমকে থাকতেন, অপুর মতো নিয়ে স্বপ্নমুখর যুবকদের বারবার আবিষ্কার করতেন, তাহলে সেটা এক ধরনের আত্মবাক্য হতো, ঈশপের কথামালা হতো।
আমরা সবসময় বলি যে জীবনে অনেক ব্যর্থতা আছে, তবু তো চলতে হবে। এসব কথা বললেই মনে হয় দাদুরা এরকম কথা বলেন, দাদুদের তো আর কোনো অসুবিধা নেই, তারা পেনশন পান। আমাদের কি হবে? আমাদের তো সেই এমএলএ এমপিদের পায়ে ধরতে হবে এবং একটা পার্ট টাইম চাকরির জন্য নিজেকে পশুরধম, পশুদের সম্মান টম্মান আছে, তাদের অ্যানিমাল রাইটস রাইটস নিয়ে কথা হয়, কিন্তু মানুষের তো সেসব নেই। মানুষকে ওরকম চাকর বাকরের জীবন নিতে হবে এবং তার জন্য কোনো দৈন্যবোধ থাকাও চলবে না, কারণ যখন জন্মেছি খেতে হবে, আরো কিছু কিছু কাজ করতে হবে, মারা যেতে হবে। মারা গেলে কিভাবে মারা যায় সে তো করোনার কালে পৃথিবী দেখাচ্ছে। এই যে মারা যাওয়া, এই মারা যাওয়া আপনি ভাবুন, সদ্গতিকে যে সময় নিচু জাতি মানুষটাকে টেনে নিয়ে যাচ্ছিল, আজকে করোনায় যারা গঙ্গায় ভেসে আসছেন, যারা বিভিন্ন ধাপার মাঠে বা অন্যত্র পড়ছেন যে নির্দয়তার মধ্যে, তার সঙ্গে কি ওই মৃত্যুর বিশেষ তফাৎ আছে? আমাদের আত্মার মৃত্যু হয়েছে, এরকম একটা সংকেত ছিল সত্যজিৎ রায়। এবং সেই সংকেত যে ছিল, এটা শুধু বাণী বিতরণে না, আমি যেভাবে বলছি সেভাবে ছিল না, রাজনৈতিক নেতারা যেভাবে বলেন সেভাবেও ছিল না, তিনি ছবি সদ্গতিতে মুন্সী প্রেমচাঁদের গল্পটায় তিনি এই রাকেশ রোশন, এই ওমপুরি, এই স্মিতা পাতিল, কি সংক্ষিপ্ত অভিনয় দিয়ে একটা সাদা কালো ছবিতে সমাজকে আঘাত এনেছিলেন এবং এনেছিলেন। মনে রাখবেন, স্বয়ং সত্যজিৎ রায় হওয়া সত্ত্বেও তার এই ছবি ভারতীয় টেলিভিশন কখনোই পুরোটা দেখাতে পারেনি একদিনে, উদ্বোধনী দিনে, প্রধানমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও, কারণ সমাজের আধিপত্যকামী প্রবণতা তা চায়নি। একজন শিল্পী তখনই প্রকৃত শিল্পী হয়ে ওঠেন যখন তিনি প্রতিরোধ পান। যাদের প্রধানমন্ত্রী থেকে পাড়ার কাউন্সিলর সবাই ভালো বলছেন, সে আমার মনে হয় না শিল্পী, সে কোথাও একটা আপোষ করে দেখিয়েছে। রবীন্দ্রনাথের কথা বলছি না, তিনি মৃত, আমি জীবিতদের কথা বলছি। যে প্রধানমন্ত্রী থেকে পাড়ার পাঁচু সবাই তাকে নিয়ে বলছেন এরকম আর হয় না, এর হাতে জন্মদিনের যে পায়েস খেলেছিলাম তেমন পায়েস আর খেলাম না, তখন বুঝতে হবে যে কোথাও একটা অসত্য আছে, যে কোথাও সমঝোতা করেছে এবং কোথাও সে সমাজের যেটা প্রচলিত ধারণা তার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পেরেছে। সমাজ যে জামা পড়তে দিয়েছিল সেই জামাটা পড়েছে। শিল্পীর কাজ হচ্ছে জামাটাকে ছিঁড়ে ফেলা, নতুন কাজ করা। সত্যজিৎ রায়ের সদ্গতি এমন ভাবে আমাদের মুখে, মুখুজ্জি বাড়ুজ্জি, দত্ত মিত্র, সেনগুপ্ত অথবা সৈয়দ, মুসলমানদের মধ্যে যারা সবচেয়ে অভিজাত, তাদের মুখে চাবুক মারে যে আমরা অন্তত কিছুক্ষণ বুঝি এটা অসহ্য, এটা মেনে নেওয়া যায় না, এরা এই চলতে থাকলে দেশ চলবে না। ফলে আমরা ছবিটাকে বর্জন করি, আমাদের খারাপ লাগে, অপরাজিত আমাদের কোনো কোনো সময় খারাপ লাগে, কারণ আমরা মেনে নিতে পারি না নাগরিকতার কতগুলো আঘাত। যেমন সত্যজিৎ রায়ের যে ছবিগুলো নিয়ে কম কথা বলা হয় আজকাল, এই যে অপুকে তৈরি করা হচ্ছে, এই নিয়ে আমরা এত কথা বললাম, কিন্তু যদি পাশাপাশি ধরুন এই তিনটে ছবি, সহজে বলছি, আপনার সবকটাই ইউটিউবে আছে বলে দেখে নিতে পারেন, যে যদি আপনি পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার 1955, 1956, 1959, তার সঙ্গে একবারে মিলিয়ে আরেকটা সেট তৈরি করেন, প্রতিদ্বন্দ্বী 1971, সিংহবদ্ধ 1973, জনঅরণ্য 1974, তাহলে আপনি দেখবেন যে একই বয়সী তিনটি ছেলে, অপুর মতনই তারা, তাদের মাত্র 12 বছরের পরে কি সাংঘাতিক পতন বা অবস্থা হয়েছে। অপু পিতৃহীন হয়, স্কুলে পড়তে গেল, কলেজে এলো, অনাথ বালক, তার বাবা মারা গেছে অসময়, তার কষ্টটা আমরা দেখতে পেয়েছি কিভাবে, এবং তার বিদ্রোহটাও আমরা দেখতে পেয়েছি। পুরুতের ছেলে পুরুত হবে না, সে আরো বড় পৃথিবীতে যাবে, সেই যে সমাজের যে সমতলীয় প্রবাহ তার বিরুদ্ধে সে বিদ্রোহ করছে, এবং বিদ্রোহ করে সে বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা দেখছে, দেখে সে বুঝতে পারছে যে গ্রহণ কোনো রাহু কেতুর ব্যাপার না, বিজ্ঞানের ব্যাপার, বিজ্ঞান ব্যাখ্যা করে দিতে পারে সৌর ব্যবস্থাটাকে। আমাদের বাঙালিদের যেরকম দেখতে হয় বা ভারতীয়দের দেখতে হয়, তার বাইরে জুলুরা একরকম আছেন, তাদের দেখা যেতে পারে জল কিভাবে ওঠে, সাইফন পদ্ধতিতে দেখা যেতে পারে, সে বিজ্ঞানে বিশ্বাস রেখেছিল। আপনি
প্রতিদ্বন্দ্বী সিদ্ধার্থ চৌধুরী, সেওর বাবার মৃত্যুর জন্য মেডিকেল পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয় এবং সেও একটা ইন্টারভিউতে চাকরির জন্য যাচ্ছে, যেমন অপুও গিয়েছিল অপুর সংসারে। কিন্তু সেখানে সে কি ভালো ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু তার মতামত তো পাল্টে গেছে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে গত দশকের সেরা সবচেয়ে বড় ঘটনা বলে তুমি কাকে মনে করো? সে বলছে ভিয়েতনামের যুদ্ধ। ইংরেজি ইন্টারভিউটা হচ্ছিল। কেন, তোমার কি মনে হয় না নীল আর্মস্ট্রং এর চাঁদে পা রাখা বড় জিনিস? বলছে হ্যাঁ, নীল আর্মস্ট্রং এর চাঁদে পা রাখা খুব বড় জিনিস, কিন্তু বিজ্ঞানের এই আবিষ্কার, বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে এটা কোনো না কোনো দিন হতোই। কিন্তু তখন ইন্টারভিউয়ার জিজ্ঞেস করছেন যে তাহলে ভিয়েতনামের যুদ্ধ বলছো বলা যেত হতো না? হ্যাঁ হতো, সেটাও হতো, কিন্তু এই যে খালি হাতে কতগুলো লোক, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যবাদ মার্কিন সাম্রাজ্যবাদকে খালি হাতে আটকে দিচ্ছে, এটা কি অসম্ভব? এটা আমাদের পাল্টে দিয়েছে। এই যে 70 দশকে আমি নিজে যখন সেকেন্ড ইয়ারের ছাত্র, আমরা এটা দেখলাম। আমরা যখন দেখলাম যে চাকরি আমরা পাবো না, কারণ চাকরিতে যত ভালো ইন্টারভিউ দিয়ে আর খারাপ ইন্টারভিউ দিয়ে চাকরির লিস্ট তো আগে তৈরি থাকে, তখন থেকেই সব শুরু হয়েছে, বেড়েছে শাখা, যখন অসত্যের চাপ শাখা বাড়ে, এখন ফুলে ফলে পল্লবিত হয়েছে। এখন আর কেউ প্রশ্নও করে না চাকরির জন্য কেন লিস্ট আগে থেকে তৈরি থাকবে। আমরা ওটাই স্বাভাবিক, ওই লিস্টে আমি কি করে ঢুকবো সেই জন্য আমি খরচা করব কিছু। যেমন কোর্টে গেলেই বলে না যে কোর্টে তো কিছু তদবিরের খরচা আছে, তো সেরকম তদবিরের খরচা করতেই হয়। এগুলো ধরেই নিয়েছি, এগুলো নিয়ে আর ভারতবর্ষের জন্মেছি যখন এসব সামান্য বিষয়ে কথা বলে লাভ নেই, অসামান্য ঘুষ দিই তাতে কাজ হবে। তো যাই হোক, এখন এই যে সিদ্ধার্থ খানিকটা সারাদিনের ইন্টারভিউ পরে ক্লান্ত, খানিকটা বিরক্ত, সে একটা সিনেমা হলে যায় এবং সিনেমা হলে এখন আপনাদের দেখানো হয় না, তখন প্রধানমন্ত্রীর কীর্তিকলাপ সমস্তই ফিল্ম ডিভিশন খুব সমস্ত কাহিনী চিত্রের আগে দেখাতো। তো দেখানো হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাজেট করতে চলেছেন এবং এই দেখতে দেখতে সিদ্ধার্থ ঘুমিয়ে পড়ে। আমাদের সমস্ত প্রজন্ম ঘুমিয়ে পড়েছিল, কারণ আমরা জানি রাজনীতি তারা কথা বলেন, প্রতিশ্রুতি রাখেন, দেন, এগুলো শোনার কথা আমরা শুনি, ভয়ে শুনি, ভক্তিতে শুনি, কিন্তু কেউই মনের ভেতর থেকে বিশ্বাস করে না, করার কথাও না। আমাদের বয়স কম হলো না তো, স্বাধীনতার পরে কতদিন চলে গেছে, কতবার আর কত মিথ্যে কথা শোনা যায়, শুনে ভান করতে হয় গম্ভীর মুখে যে আমরা বিশ্বাস করেছি। কিন্তু আমি জানি না একটা লোকও বিশ্বাস করে কিনা, সে যদি কেউ করবে, আমি আমাদের কথা আমি বলতে পারি। তো এই যে অপু ঘুমিয়ে পড়লো, আপনি ভাবুন এটা কত বড় একটা পলিটিক্যাল স্টেটমেন্ট করলেন সত্যজিৎ রায়। উনি একবার বলেছিলেন ওকে উনি রাজনীতি করেন না কেন, এইটা নিয়ে একজন সাংবাদিক জিজ্ঞেস করায় বিদেশে। উনি বলেছিলেন যে দেখুন, রাজনীতি করা মানে যদি আপনি বলেন কোনো দল করা ইত্যাদি করা, সেগুলো আমার মনে হয়নি, আমি করতে পারিনি, ঠিক আছে হতে পারে, কিন্তু একটা পলিটিক্যাল সিস্টেমের ফেলিয়ার, একটা রাজনৈতিক ব্যবস্থার ব্যর্থতাও যদি কোনো শিল্পী অবহিত হয়ে ওঠেন, বুঝতে পারেন এবং সেই বোঝাটা নিয়ে কিছু কথা বলেন, তা সেও তো এক ধরনের রাজনীতি। অর্থাৎ সত্যজিৎকে আপনি যদি অরাজনৈতিক বলেন, আজকের যে পরিচালকদের দেখি আমরা যারা রাজনীতি নিয়ে কোনো বলেন না, পাছে কেউ না কেউ দিল্লিতে বা কলকাতায় রেগে যান, ফলে তারা রাজনীতি বলেন না, যেন রাজনীতি আমাদের জীবনে নেই বা আমাদের রাজনৈতিক ভাবে কিছু বলার নেই। সত্যজিৎ কিন্তু বলেছেন তার সময়, সত্যজিৎ এমন না যে বামপন্থী ছিলেন, না, সত্যজিৎ এমন না যে দক্ষিণপন্থী ছিলেন। সত্যজিতের প্রথম ছবি পশ্চিমবঙ্গ সরকার প্রযোজিত, পশ্চিমবঙ্গ তখন কংগ্রেস দ্বারা পরিচালিত, কিন্তু তার মানে এই না যে সত্যজিৎ কংগ্রেসের মিছিলে হেঁটেছেন বা কংগ্রেসের মুখ্যমন্ত্রী সভা করতে গেলে সেই সভায় উপস্থিত থেকেছেন, না, তিনি জানতেন তিনি শিল্পী, তাকে শিল্পী থাকতে হবে। ভারত সরকার তার ছবি প্রযোজনা করেছে, পশ্চিমবঙ্গ সরকারও করেছে, নানা রঙের পশ্চিমবঙ্গ সরকার করেছে, কিন্তু তিনি সেই মতন রঙিন সাজ পড়েননি। আর তিনি তার মতন ছবি করেছেন যে সীমাবদ্ধ জন অরণ্য, এই জন অরণ্য,
আপনারা রাজনীতিতে থাকেন, আমরা তখনও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো এই যে এমএলএ বলছেন তোমাদের সাফার করতে হবে, তোমাদের বুঝতে হবে, একদিনে সব হয় না। আমি যদি এখনকার এমএলএও তার থেকে কিছু আলাদা ভাষায় কথা বলেন না, এবং এখনকার ছেলে মেয়েরাও তার থেকে কিছু আলাদা আশা করে না। সে কিন্তু এই কথাটাকে যে বলা, এই বলার জন্য যে সাহস লাগে, যে সাহস সরাসরি শাসক পক্ষকে আঘাত করে। জনগণ উত্তর কলকাতায় চলতে দেওয়া হয়নি। তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়কে আবেদন করতে হয়েছিল, সত্যবিদ রায় হওয়া সত্ত্বেও চলতে দেওয়া হয়নি। আজকে এই ইতিহাসগুলো বলা হয় না। বলা হয় না কেন? এমন যেন সত্যজিৎ একটু ইন্টারনেটের প্রবলেম করছিল। হ্যাঁ স্যার, একদম পরিষ্কার। হ্যাঁ স্যার, পরিষ্কার পরিষ্কার। এই ইন্টারনেট প্রবলেম হয়েছে, যাই হোক। তো এই যে সত্যজিৎ রায় জনগণতে সীমাবদ্ধতে, আপনি ভাবুন, এই সিদ্ধার্থ অপূর্ব দিয়ে যে নবীন নাগরিকতা, এত প্রতিশ্রুতিময় যুবক, যাদের আদর্শ যুবক বলা যেতে পারে, তা তৈরি করা হচ্ছিল। সেই প্রতিদ্বন্দ্বী সিদ্ধার্থ, সে রেড ক্রসের পয়সা ভেঙে কুর্তি করে, এত পতন। সে তথাকথিত পরিধির বাইরে গিয়ে একটি নার্সের ব্রা খুলে দেয়। সত্যজিৎ রায় করছেন। সে ফিল্ম সোসাইটির তথাকথিত বোদ্ধাদের উপহাস করেছেন উনি, যে উনি নিজে ফিল্ম সোসাইটির পত্তন করেছিলেন 1948 সালে। যে তারা ওই দাদা কিছু আছে নাকি, নন্দনে যেমন জিজ্ঞেস করেন, তো কিছু আছে, কি আছে সে তো বুঝতেই পারছেন। সেইভাবে সে সুইডিশ ছবি দেখতে চায়। শ্যামলেন্দু জীবনে উন্নতি করার জন্য, জীবনে উন্নতি প্রমোশন পাবে, ডিরেক্টর বলে যাবে, যে ছেলে একটা অধ্যাপক ছিল, সে প্রমোশন পাবে বলে সে মানুষ খুন করতে দ্বিধা করে না, মানুষ খুনের চক্রান্তে অংশগ্রহণ করতে দ্বিধা করে না। আবার এদিকে সেতারও শোনে সকালবেলা। সে সেতার পৌঁছয় কিনা তার হৃদয়ে আলাদা কথা, কিন্তু শোনে। এবং মধ্যবিত্তের রুচি পাল্টাচ্ছে, তারা পার্কস্ট্রিটে গিয়ে শেফালির নাচও দেখে। সত্যিতে সেটা দেখেন, উপেন্দ্র ভূষণের নাতি হিসেবে দেখেন, সুকুমার রায়ের ছেলে হিসেবে দেখেন, সত্যজিৎ রায় হিসেবে দেখেন। এবং জনগণে কাকে দেখেন? যে ছেলে চাকরির সম্ভাবনা নেই, যে ব্যবসা করছে স্মল স্কেল, তখন গভর্নমেন্ট অনেক ব্যবসার সুযোগ দিয়েছিল এই আমাদের সুপথে ফিরিয়ে আনার জন্য, সুমতি তৈরি করার জন্য। তো একে বলে রিহ্যাবিলিটেশন, পুনর্বাস, যারা বেশি বাম ইত্যাদি ইত্যাদি তাদের, তার মধ্যে সোমনাথও পড়ে। সোমনাথ রাজনীতি করতো না। সোমনাথ শুধুমাত্র লোডশেডিং জন্য, 70 দশকের বিখ্যাত লোডশেডিং মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে, তার জন্য অনার্সের ছাত্র পাস করে গেল। তো সে অর্ডার পাওয়ার জন্য মেয়ে সাপ্লাই দেয়। আপনি ভাবুন, এর সত্যিটাই দেখাচ্ছে। সত্যিটাই মানে টুং টুং, সত্যি যথেষ্ট নিষ্ঠুর, যথেষ্ট নৃশংস এবং যথেষ্ট সত্যপরায়ণ হতে পারে। এবং ছবিগুলোর ফ্রেম দেখুন। শুধু আমি বক্তব্যের কথা বলছি তা না, এই বলছেন না যে আমি তো ভাবি যেটা কতদূর অকৃতজ্ঞ, কৃতজ্ঞ, পিতৃহত্যাকারী হতে পারে, যে বলে সত্যজিতের কাছ থেকে কিছু শেখার নেই। আপনি অপূর্বর ফ্রেমিং দেখবেন, যে ব্যালেন্স ফ্রেমিং গুলো আছে। সে হ্যারিসন রোডের মোড়ে দাঁড়িয়ে আছে, আর ধৃতিমান চ্যাটার্জিকে প্রতিদ্বন্দ্বী নায়ক হিসেবে দেখবেন ওই গ্যান্ড্রোলের সামনে, জেব্রা ক্রসিং এর সামনে দাঁড়িয়ে আছে। আপনি দেখবেন 70 দশকের শুরুতে সত্যজিৎ রায়ের সম্বন্ধে যে অভিযোগ ছিল, যে সত্যজিৎ রায় এক ধরনের ধ্রুপদী ক্যামেরা ব্যবহার করেন, তার সঙ্গে সঙ্গে তিনি সেটা আমাদের বোঝানোর জন্য তার ব্যাকরণ রীতি পাল্টে গেছে। তিনি অনেক সময় ইউরোপে আন্তোনিওনি, বার্ডম্যান, ফেলিনি সঙ্গে
ছন্দে পায়ে হাঁটছেন, তার ক্যামেরা সন্দিগ্ধ এবং তিনি সন্দেহের পদপাত ঘটাচ্ছেন তার ছবিতে। তিনি যখন রবীন্দ্রনাথের গান প্রয়োগ করেন, ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, কবে নাব ঘন বড়ি শনে, গোপনে গোপনে লিখিয়া, এই গানটা জনগণে যখন হয় তখন এই গানটা কোনো প্রয়োজন নেই। সত্যি এমনিতেই গানের বিরোধী ছিলেন, খুব একটা পছন্দ করতেন না, এবং তার প্রথম জীবনের প্রথম যে লেখা হোয়াট ইজ রং উইথ ইন্ডিয়ান ফিল্মস, তাতে তিনি ভারতীয় সঙ্গীতের অতিরিক্ত ব্যবহার নিয়ে প্রশ্নও তুলেছিলেন। কিন্তু আমি সেসবে যেতে চাইছি না। আমি বলছি এই গানটা যেখানে হচ্ছে, যেখানে লোডশেডিং, একজন বাবা সন্তানের জন্য উদ্বেগে বসে আছেন, এই গানটা কেউ শুনছে না, এই গানটা কেউ শুনছে না, এটা একটা অপ্রয়োজনীয় সৌন্দর্য। অর্থাৎ সত্যজিৎ রায় খানিকটা আমি যেরকম ভাবে দেখি, তার মনে হচ্ছে এই সৌন্দর্য অপ্রয়োজনীয়। এখন আর যুথিবনের দীর্ঘশ্বাসে কারুর কাছে কোনো মানে তৈরি করে না, ওগুলো একটা ডেকর প্রপ। যেমন রবীন্দ্রনাথের গান গাওয়া হয় মৃত্যুর পরে, এর মানে কেউ না শোকগ্রস্ত হয়েছে, জীবনে মরণে ছাড়াই বন্ধু আমার রয়েছে ধরে, এটা প্রথা। এটা ঘর সাজাতে গেলে ছবি টানাতে হয়, কেউ মারা গেলে রবীন্দ্রসঙ্গীত গাইতে হয়, এইসব এর মধ্যে কোনো বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নেই, এগুলো প্রথা। এবং এই যে জায়গাগুলো যে সত্যিতে পাল্টে যাওয়া, সত্যি যেভাবে একটা জায়গা থেকে শুরু করেছেন ক্রমান্বয়ে পাল্টেছেন, যেভাবে ইতিহাসকে দেখেছেন, সত্যনাথ খিলাড়ির মতন ছবি ভাবুন, সদ্গতির মতন ছবি ভাবুন, তারপরে আর আমার বিচারে উনি সেই অর্থে ওইভাবে ভালো ছবি করেননি, যেভাবে উনি ঠাকুরদাকে শ্রদ্ধা জানিয়েছিলেন চেঁচাচিলি কেনে, এরম রাজাকে আমরা দেখিনি সিনেমায়, গুবি গাইড বাঘাবাইনি যা দেখেছিলাম। যখন গানের সরলীকরণ নিয়ে ওনার বক্তব্য ছিল, সেটা করলেন যে ওস্তাদরা এত গান গাইছে, নানা রকম গিটকিরি ফিটকিরি দিয়ে দিয়ে ক্লাসিক্যাল ইন্ডিয়ান মিউজিক, তার বদলে কি সরল গান, এই যে ভাষা প্রাণেরই ভাষা, মোরা বাংলাদেশের থেকে এলাম, তাই গান শুনে সবাই মুগ্ধ। উনি বলতে চাইছিলেন যে একটা গানেরও যে নানা রকম ব্যঞ্জনা, নানা রকম রাগ রাগিনীর দাসত্ব করা, তার বদলে প্রাণের ভাষা হিসেবে যদি হওয়া যায়, সেটাই আধুনিক যুগের পক্ষে সম্ভব হবে। যদি আমরা শিখতে চাই, তাহলে এখনো থরে থরে সম্পদ সাজানো আছে, আমরা কারুর সাহায্য না নিয়ে বাড়িতে বসেই এই যন্ত্রটা সামনে রেখে, অথবা এখন তো মোবাইলেও হয়, তা রেখে আমরা করতে পারি। আর যদি অধঃপথে যেতে চাই, তো আমরা অধঃপথে যেতে পারি, আদি পাপের কোনো প্রতিকৃত নেই। বাঙালি যে আজকে অধঃপথে যাচ্ছে যাচ্ছে নিজের দায়িত্বেই যাচ্ছে, কিন্তু এমন না যে আমার বাবা আমাকে বলেছিলেন নরকের পথে যাত্রা করো। আমরা নিজের দায়িত্বে নরকের পাসপোর্ট নিয়ে নিয়েছি এবং হাঁটছি। আপনি যেতেই পারেন, আবার আপনি মুহূর্তে থমকে দাঁড়াতে পারেন যে আমাদেরও কি ইতিহাস ছিল, আমরা একেবারে বেজম্মা নই। রামমোহন রায় থেকে সত্যজিৎ রায় আমাদের সঙ্গে ছিলেন, এবং সেই মুহূর্তগুলোতে আমরা দেখেছি। এই যে বিদ্যাসাগর মশাই, মাঝে মাঝে বলি যে আমাদের কি ব্যাকরণ ছিল না, ছিল মুগ্ধবোধ ব্যাকরণ, সে নাকি খুব কঠিন ব্যাকরণ, আমি পড়িনি, পড়াশুনো হয়নি, দেখাও দেখিও নি। তো বিদ্যাসাগর মশাই আমাদের জন্য, যাতে আমরা বাংলা ভাষায় একটু শিখতে পারি সহজে, সেই জন্য উপক্রমণিকা তৈরি করলে নিজে অনেক চেষ্টা করে। এখন বিদ্যাসাগরের মূর্তি ভাঙি বা না ভাঙি, বিদ্যাসাগর মশাই আমাদের জন্য এই কাজটা করে গিয়েছিলেন। খানিকটা সত্যজিৎ রায় আমাদের জন্য এই ধরনের চলচ্চিত্র ভাষা একটা করে উদাহরণ দেখালেন, তার মানে না অন্য ভাষা হবে না। যেমন আমি যাকে আরো পছন্দ করি সত্যজিৎ ঋত্বিক ঘটক, তার একটা অন্য ভাষা আছে, সেটা আজকে বলার দরকার নেই। কিন্তু এই যে সেই রূপে ভাষাপথ খননের সবলে কৃত্তিবাস প্রসঙ্গে মাইকেল মধুসূদন দত্ত যে কথা বলছিলেন, সত্যিই তো একটা পেয়ে যাওয়া ভাষার চর্চা করেননি, একটা নতুন ভাষা তৈরি করতে হয়েছে। তিনি প্রথম পথিক, প্রবর্তক, ইনোভেটর। এবং ইনোভেশনের ব্যাপারটা যদি আপনারা ছাত্ররা, যারা মানুষ, তারা একটু খতিয়ে দেখেন, তাহলে হবে সেটা সত্যিই চর্চার বিষয়। না হলে ওই একটা গান করলেন, একটু অপু কি মানবিকতার পরিচয় দিয়েছে তাই নিয়ে বললেন, এই গল্পটা এইরকম, ওই গল্পটা ওই রকম বললেন, তাতে কিন্তু এসে যায় না। আসলে এই যে ধরা যাক নষ্ট নীর থেকে চারুলতা নিয়ে এত কথা হয়, মূল কথাটা আমি দেখি যে রবীন্দ্রনাথের গল্পটা সত্যজিৎ রায় কতটা পাল্টেছেন, পাল্টানো উচিত হয়েছে কিনা, আর ঠিক হয়েছে কিনা, তাতে ভালো হয়েছে কিনা, খারাপ হয়েছে কিনা, এইসব দিয়ে আলোচনা। এর কোনো মানে নেই।
রবীন্দ্রনাথের গল্প রবীন্দ্রনাথ লিখেছেন, অসামান্য গল্প, ওই গল্পের কোনো বিকল্প হয় না, সেটা রবীন্দ্রনাথের কাজ 301 সালে। আর তাকে 1964 সালে লোক তিনি ছবি করছেন, তার তো কোনো দায় নেই রবীন্দ্রনাথকে খুশি করার। রবীন্দ্রনাথের গল্প পড়ে তার যা মনে হয়েছে তিনি করছেন, তিনি অনেক জিনিস পাল্টেছেন, অনেক জিনিস। এমনকি এটা দেখে আপনার অনেক সময় মনে হবে যেটা কি আদৌ রবীন্দ্রনাথের গল্প, হতেই পারে। বিশ্বভারতীর অর্থনীতির অধ্যাপক অশোক রুদ্র মশাই এই কথা তুলেছিলেন, তোলাটা খুব অযৌক্তিক ছিল না, সত্যি খুব রেগে গেছিলেন, কিন্তু রাগার কোনো কারণ নেই। তখন কিন্তু ব্যাখ্যাও করার চেষ্টা করছেন উনি রবীন্দ্রনাথের গল্পকে অনুসরণ করেছেন ঠিকভাবে, কিন্তু দেখা যাবে যে উনি অন্য একটা জিনিসকে অনুসরণ করছিলেন, সেটা করা সম্ভব। আমরা যখন আজকে রবীন্দ্রনাথকে পড়ি, যার সঙ্গে আমাদের দেখা হয়নি, যদি পড়ি আদৌ, দেখা হয়নি, শোনা হয়নি, বলা হয়নি কোনো কথা, তখন তো আমরা রবীন্দ্রনাথকে আমাদের মতন করে বোঝার চেষ্টা করি। সেটা নিশ্চয়ই এমন নয় যে তিনি বৌদির সঙ্গে প্রেম করেছিলেন। বৌদির সঙ্গে প্রেম করা রবীন্দ্রনাথের জীবনের প্রধান কাজ নয়। তার কাজগুলো কবিতা লেখা বা উপন্যাস লেখা, আজকালকার বাঙালি ভাবে ওই কাজটা। এমনকি আমি জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে গিয়ে একজন কর্মীর কাছ থেকে শুনলাম যে আজকাল নাকি অনেকে গিয়ে জিজ্ঞেস করেন উনি ওটা কোথায় করতেন। প্রেমের জন্য নির্দিষ্ট স্পট আছে, ভাবুন কোথায় গেছি আমরা। এরকম পরিণতির ভিত্তিতে তো বাঙালির স্বর্ণযুগ, এ ভাবা যায় না। চর্যাপদ থেকে আজ পর্যন্ত আমরা যতদূর এলাম, এরকম নরক আমাদের পিতৃপুরুষ জীবনে চিন্তা করতে পারি। এখন যাই হোক, সত্যজিৎ রায় চারুলতাকে তার মতন দেখেছেন, সেই দেখাটা সত্য। এটা তো বলার কথা না যে আমি যেভাবে দেখেছি সেভাবে উনি দেখেছেন কিনা, আরেকটা লোক আরেকভাবে দেখতে পারে না। আপনি দেখুন সত্যজিৎ রায় তার মতন করে দেখায় কতটা উৎকৃষ্টভাবে দেখেছেন। পৃথিবীতে নানা রকম দেখা থাকবে, নানা রকম জামা থাকবে, নানা রকম ধর্ম থাকবে, নানা রকম বর্ণ থাকবে, নানা রকম গন্ধ থাকবে, এটাই তো জীবনের বৈচিত্র্য। জীবনও নানা রকম থাকবে, সত্যও নানা রকম থাকবে, সত্য তো একটা নয়, সত্য অনেক রকম। নিশ্চে, দার্শনিক নিশ্চে বলেছিলেন নিউ টেস্টামেন্টে একটাই সত্যি কথা আছে। হোয়াট ইজ ট্রুথ জানতে চাওয়ার পাইলট বলেছিলেন যে আমি সত্য কি তা আমি জানি না, তবে অ্যাভেলেবল মানে যে সুষ্ঠুত শাস্তি দিতে হবে, তা শাস্তি তো আইনের মাধ্যমে দেওয়া যাচ্ছে না। পাইলট তো বুঝিয়েছেন যে যুক্তিগুলো সাজানো, যতই অত্যাচারী শাসক হন, যতই হন, চক্ষু লজ্জা তো আছে। তিনি বলছেন সত্য কি আমি জানি না, তবে প্রাপ্ত সাক্ষ্যদানের মাধ্যমে আমি বুঝতে পারছি এই লোকটা দোষী। যা আজও কবি বলে যে সত্য কি তারা জানে না, কিন্তু প্রাপ্ত সাক্ষ্যের মাধ্যমে তারা বুঝে ফেলেছে ধনঞ্জয় দোষী বা যে কোনো মৃত্যুঞ্জয়। তো এইরকম আমরা এমন একটা সমাজ চাই যা মুক্ত বুদ্ধি, মুক্ত চিন্তা, নানা রকমের, এবং সেই কাজে আমরা যদি সত্যজিৎ রায়ের কাছ থেকে সাহায্য নিই, তাহলে আমরা বঞ্চিত হব না, বরং নানাভাবে উপকৃত হব, নানাভাবে আমাদের দেখার চোখ খুলে যাবে। আজ এই পর্যন্ত, পরে আবার দেখা হবে, কথা হবে। ধন্যবাদ, নমস্কার। স্যার এরকম একটা অসাধারণ বক্তৃতার পর আমি এখানে অনেকে লিখছেন পরপর 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 অনেক মন্তব্য আসছে, তো এই বলার পর সত্যি কিছু আর নতুন কিছু বলার থাকে না, প্রশ্নও থাকে না। তবুও একজন অনেকক্ষণ ধরে একটা ইয়ে করছেন স্যার, আমি তাহলে তো সবাই বলছে এই বলার পর এখন প্রশ্ন থাকতেই পারে না, তবুও একটি প্রশ্ন স্যার এসেছে, জাস্ট একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করব। এই একটাই, এখানে একজন প্রশ্ন করেছেন, ছেলেটির নাম ছেলেটির নাম অর্ক। অর্ক প্রশ্ন করেছেন, কোথায় প্রশ্নটা গেল, এক মিনিট, অর্কর প্রশ্নটা, আচ্ছা আমি অর্ককে একটু অনুরোধ করবো তোমার প্রশ্নটা একটু করতে থাক, কারণ যেহেতু অনেকে মন্তব্য করেছেন প্রশ্নটা একটু হারিয়ে গেছে। আমি অর্ককে আর একবার অনুরোধ করো, তুমি কি একটিবারের জন্য প্রশ্নটা হ্যাঁ, এমনি কি আমাদের শ্রোতারা আমার বক্তব্যকে ভালোবেসেছেন, তাদের মনে হচ্ছে এটা শোনার যোগ্য? এই বাবা কি বলছেন স্যার, মানে শয়ে লাইন দিয়ে আমি
আমি কমেন্টগুলো মানে মন্তব্যগুলো পড়তে পারি। অনেকে অনেকে প্রশ্ন ইয়ে করেছেন, আমার মা দেখেছেন, আরো অনেকে করেছেন। তো সেখানে অর্কর প্রশ্নটা আমি, এত মন্তব্য এসছে পরপর, শয়ে 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 মন্তব্য এসছে, আমি স্যার আপনার থেকে 1 মিনিট একটু চাইছি, 1 মিনিট একটু আপনাকে অপেক্ষা করাবো। হ্যাঁ, এই যে অর্ক প্রশ্নটা করেছে, এবার দিচ্ছি। না কোথায় গেল এটা? হ্যাঁ, সত্যজিৎ রায় না এলে বাংলা ভাষার তৈরি সিনেমা কি আধুনিক হতো, তার কি কোনো সম্ভাবনা ছিল? এটা ছিল অর্কর প্রশ্ন। এটা এক ধরনের মানে কি বলবো, আমরা যে লজিকে নানা রকম দ্বন্দ্বের কথা পড়ি, সেই রকম বাংলা ছবির আধুনিকতা বা আধুনিকতার মুহূর্ত, যাকে দার্শনিক হেগেল মোমেন্ট বলেন, মোমেন্ট অফ মডার্নিটি, তো এটা সত্যজিৎ নিরপেক্ষভাবেই আসতো, তার নাম অন্য কিছু হতে পারে। কিন্তু সত্যজিৎ রায় একটা ঐতিহাসিক পরিসর নির্দেশ করেন। এটা ব্যক্তির নাম সত্যজিৎ কি অন্য কিছু হলে হতো না তা না, কিন্তু হতে বাধ্য। আপনি এখন পারিপার্শ্বিক অবস্থাগুলো, যে স্বাধীনতা হয়ে গেছে, স্বাধীনতার স্বপ্ন পূর্ণ হয়নি, কিন্তু আমরা একটা নবীন ভাষার সঙ্গে অভ্যস্ত হতে চাইছি, এবং কিভাবে সেই ভাষায় আমাদের কথা বলতে চাইছি, নানা ঐতিহাসিক এবং নানা পরিস্থিতি এবং নানা কার্যকারণের সমাবেশ ঘটেছে, যখন সিনেমাকে শুধু গল্প বলার মাধ্যম, মানে সিনেমা বলতে যেটা বোঝাতো, সংক্ষেপে কি বোঝাতো, বই, বই মানে শব্দ এবং দৃশ্যের সাহায্যে একটা সাহিত্যিক গল্পকে অনুবাদ করে দেওয়া। এই কাজটা সিনেমার প্রাথমিক কাজ নয়। সত্যজিৎ রায় এবং বলাই বাহুল্য, আজকে এখন আমি বলতে পারি যে প্রায় একই সময় আমাদের যাকে বলে হরগৌরীর মতন, বিপরীতমুখী পিতা মাতার মতন ঋত্বিক ঘটক, এরা দুজনেই আমাদের আধুনিকতার সম্ভাবনা তৈরি করেন একেবারে সম্পূর্ণ বিপরীত দিক দিয়ে। মানে আপনি যদি সত্যজিৎ রায়ের ছবির সঙ্গে মেঘের তারা ধরুন, আপনি তৈরি অপরাধীদের সঙ্গে মেঘের তারাকে তুলনা করলেন, বা ধরুন 1960 সালে সত্যজিৎ রায়ও তৈরি করছেন, ঋত্বিক ঘটকও তৈরি করছেন, একেবারে একসঙ্গে একই স্টুডিও ফ্লোরে একই রকম ভাবে দেবী এবং মেঘের তারা। দেবী মুক্তি পায় ফেব্রুয়ারি মাসে, মেঘের তারা মুক্তি পায় এপ্রিল মাসে, পয়লা বৈশাখ। একই সঙ্গে তৈরি ছবি, সেন্সার সার্টিফিকেটের জন্য আলাদা আলাদা, কিন্তু যদি আপনি দুটো ছবিকে দেখেন তাহলেই দেখবেন যে দুজনের দৃষ্টিভঙ্গিতে কত তফাৎ। কে ছোট কে বড় এসব আলোচনার দরকার নেই, আমরা এগুলো মনেও করি না। যে রবীন্দ্রনাথ যখন বিদেশ সফর করতেন, তখন যারা অটোগ্রাফ শিকারী, তারা অটোগ্রাফ চাইতে হলে একটা লাইন খুব লিখতেন, আর্ট অ্যাভার্স কোয়ালিটি, মানে শিল্প ওই উৎকৃষ্টতম ব্যাপারটাকে অপছন্দ করে। ওগুলো প্রকৃতিতে হয়। যেমন সবচেয়ে উঁচু পাহাড় ছিল কোনটা, আপনি বলে দিতে পারেন মাউন্ট এভারেস্ট। সবচেয়ে গভীর সমুদ্র কোনটা, আপনি বলে দিতে পারেন আটলান্টিক। কিন্তু সবচেয়ে বড় কবি কে, এর কোনো উত্তর হয় না। সবচেয়ে বড় চলচ্চিত্রকার কে, এর কোনো উত্তর হয় না। এখন যিনি অর্ককে আমি বলবো যে আধুনিকতার একটা মুহূর্ত আছে, সেটা তৈরি হয়েই ছিল, সেটা বিকশিত হয়েছে সত্যজিৎ রায়ের মধ্য দিয়ে। যেমন ফরাসি বিপ্লব কি বাস্তুযোগ্য ওই 14ই এপ্রিল না ঘটলে খুব সমস্যা হচ্ছে, একটু ইন্টারনেটের কানেকশনের জন্য একটু কেটে গিয়েছে লাইনটা। ফলত একটু মার্জনা চাইছি, এটার জন্য কোনো একটা সমস্যা হচ্ছে। এর আগেও একটা সমস্যা হয়েছিল। একটু অপেক্ষা করুন বন্ধুরা।
আসলে সত্যি কথা বলতে কি আমারও এই সমস্যাটা আজকে হচ্ছিল, ওই জন্য আমাদের শুরু করতেও একটু দেরি হয়েছে। তো ফলত স্যারের ইন্টারনেট কানেকশনটাও একটু সমস্যা করছিল। তার কারণ আমার মনে হয় যে স্যার এক্ষুনি আবার যোগ দেবেন আমাদের সাথে, সেটুকু বোধহয় একটু অপেক্ষা করাই যায়। স্যার যখন অপুর সংসারের কথা বলছিলেন আমার আর একটা দৃশ্য মনে পড়ছিল, একদম শেষের দিকে যখন অপু ওই চিঠিটা পায় যে তার মার খুব অসুখ, তাকে যেতে হবে, সে যখন গেল সেই অভিব্যক্তিটা, এবং ঘরে যখন ঢুকলো তার সেই অভিব্যক্তি, এবং তারপর যখন তার মায়ের মৃত্যুর খবরটা যখন সে আন্দাজ করতে পারলো, এই তিনটে অভিব্যক্তি মানে অসাধারণ। তার ক্যামেরা, সুব্রত মিত্রের কথা খুব মনে পড়ছিল, তার ফ্রেম। 1 মিনিট। হ্যাঁ স্যার, আমি একদম রেডি আছি, আপনি জাস্ট এলেই আমি অ্যাকশন। আচ্ছা ঠিক আছে, আপনার ওটা এখনো আসেনি স্যার। আমি হ্যাঁ 1 মিনিট, 2 মিনিট একটু অপেক্ষা করতে বলবো। আশা করছি স্যার এখন চলে আসবেন। হ্যাঁ, টেকনিক্যাল গ্লিচেসটা হচ্ছে, আর যেহেতু বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে কলকাতা শহরে, জানি না আজকে ওদিকে হয়েছে কিনা, কিন্তু কদিন যেহেতু হচ্ছে, তো ফলত একটা কারণে হ্যাঁ এসে হয়ে গেছে। হচ্ছে, শোনা যাচ্ছে? একদম পরিষ্কার স্যার, পরিষ্কার। হ্যাঁ স্যার। এখন কথা হচ্ছে যে যেটা আমরা আগে বলছিলাম যে সত্যজিৎ যেমন 14ই এপ্রিল বাস্তিল দুর্গ অভিযান হয়েছিল, বাস্তিলের পতন হয়েছিল। আর কেউ যদি বলেন 14ই এপ্রিল বলে 15ই এপ্রিল যদি ঘটনাটা ঘটতো, তাহলে কি ফরাসি একটা কুটা এবং ঘটেছিল ওই আমাদের ওরা এ খাবে না, ওদের দাও, ওইসব নিয়ে একটা সত্যজিৎ একটা ইতিহাসে একটা মুহূর্তের প্রতিনিধি ছিলেন, এবং যে ইতিহাসে ব্যক্তির ভূমিকা থাকে, সুতরাং সত্যজিৎ একটা বড় ভূমিকা আছে এই অবধি। কিন্তু একেবারে ব্যক্তি সর্বস্বতাও আর ইতিহাসের পক্ষে গুরুত্বপূর্ণ নয়, পরিহার্য বিষয়। হ্যাঁ, এবার অন্য প্রশ্ন বলো। হ্যাঁ, আর একটা প্রশ্ন আছে, এটা সাম্যব্রত দাস উনি করেছেন। উনি বলছেন যে রং তুলির সত্যজিৎ রায়ের সাথে পরিচালক সত্যজিৎ রায়ের ঠিক কতখানি সম্পর্ক রয়েছে? রং তুলির সত্যজিৎ রায়ের সাথে পরিচালক সত্যজিৎ রায়ের ছবি আঁকা। সত্যজিৎ রায় গ্রাফিক শিল্পী ছিলেন, এবং নিঃসন্দেহে ছবি প্রতি একটা প্রীতি ছিল। সেটা খুব সংক্ষেপে সাম্যব্রতের উত্তর দেওয়া যায়, যে দেওয়ার চেষ্টা করা যায়। আমিও সাম্যব্রতের মতন যদি নিজেকে জিজ্ঞেস করি, সমস্যা হচ্ছে ইন্টারনেটের।
যেহেতু একটু সমস্যা হচ্ছে, ফলত আমরা আর প্রশ্নোত্তর পর্বটা দীর্ঘায়িত করতে চাইছি না। এই সাম্যব্রতর প্রশ্নটা নিয়ে আমরা এখানে শেষ করতে চাইছি, যেহেতু স্যারেরও একটা অসুবিধা হচ্ছে, ইন্টারনেটের সমস্যা। ফলত যদি আর কারোর কোনো প্রশ্ন করার থাকে, কোনো মন্তব্য করার থাকে, আপনারা নিশ্চয়ই করতে পারেন। আচ্ছা, এখানে অর্ক বলছেন, হ্যাঁ আর একদিন না, আরো দুদিন আলোচনা হবে। পরশুদিন থাকছেন শ্রী পিনাকি দে, উনি সত্যজিৎ রায়ের ডিজাইন নিয়ে বলবেন। পরশুদিন সন্ধ্যে 6:30 এই এক পেজ থেকে। আর থাকছে 28 তারিখে বলছেন ছন্দক সেনগুপ্ত, ডক্টর ছন্দক সেনগুপ্ত। উনিও ইউনিভার্সিটি অফ লন্ডন বার্কবেক কলেজে অধ্যাপনা করেন, এবং সত্যজিৎ রায় নিয়ে একটা বই আছে, রেইজ বিফোর রে। ওটি আপনি বা আপনারা সকলেই এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে বেরিয়েছে, এবং অ্যামাজন, ফ্লিপকার্ট, ইনফিবিম সব জায়গাতেই বইটা আপনারা পাবেন, সংগ্রহ করতে পারবেন। উনি বলবেন সত্যজিতের ইতিহাস নিয়ে। তো সত্যজিতের ইতিহাস নিয়ে বলবেন, এবং কিভাবে বলবেন সেটা আমি এখন বলছি না, আমি জেনেছি আজকে বিষয়টা, তো ফলত এখন সেটা একটু বলছি না, একটু তার একটা চমকও থাকবে। তো উনি বলছেন 28 তারিখ সত্যজিতের ইতিহাস নিয়ে। আর ডক্টর পিনাকিদা পেয়ারীমোহন কলেজ উত্তরপাড়াতে পড়ান। অসাধারণ একজন শিল্পী। এখন প্রায় 550-র উপর উনি কাজ করে ফেলেছেন, বইয়ের কভার থেকে শুরু করে অক্সফোর্ড বলুন, রটলেজ, কেমব্রিজ, জুবান, তারপর হ্যাকেট, পেঙ্গুইন, হ্যাঁ, যাদবপুর ইউনিভার্সিটি প্রেস, আরো অনেক শয়, এবং ওর কাজ আপনি দেখতে পারেন। পিনাকিদার একটা বইও বেরোচ্ছে খুব শিগগির। আমি নিজে ব্যক্তিগতভাবে পিনাকিদার কাজের খুব অনুরাগী। তো পিনাকিদার এটার জন্য আমি এবং আশা করি আপনারা সবাই খুব অনুগ্রহ করে অপেক্ষা করছেন, আমিও খুব অপেক্ষা করে থাকবো। পরশুদিন সন্ধ্যে 6:30। আর ছন্দক সেনগুপ্তটা থাকছে রাত 9টার সময়, যেহেতু উনি লন্ডনে থাকেন, রাত 9টার সময়। এবং ওই দুটোই বাংলাতেই হবে। আপনারা জানেন যে আগের যে ওয়েবিনারগুলো, ইসলাম কানাডাল বলুন, বা পোস্ট হিউম্যানিজম বলুন, বা আগের গান্ধী আম্বেদকর ডিবেট, নবারুণ, সেই বিষয়গুলো সবকটাই ইংরাজিতে হয়েছে, ইংরেজি ভাষায় হয়েছে, কিন্তু এইগুলো আমরা বাংলা মাধ্যমেই করছি, বাংলা ভাষাতেই করছি। এবং সামনের মাসেও আমাদের একটা ওয়েবিনার হবে, তার বিষয়টা একটা প্রাথমিকভাবে ঠিক হয়ে রয়েছে। তো ফলত এখনই সেটা বলছি না, মে মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম সপ্তাহে সেটা আমাদের ফেসবুক পেজে আমরা দিয়ে দেব, আমার ফেসবুক প্রোফাইলেও দেব। এবং আপনারাই আমাদের ফেসবুক পেজটা ফলো করতে পারেন, লাইক করতে পারেন, তাহলে আমরা কি কি কাজ করতে চলেছি, করব, সেটার একটা আভাস আপনারা পাবেন পরিষ্কারভাবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে, এটা শুরু হওয়ার আগে স্যারের সাথে কথা হচ্ছিল একান্তে, যে FFSI, অর্থাৎ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া, সেটার সাথে আমি যুক্ত 15 বছর ধরে, প্রায় 15 বছর হতে চললো, প্রায় এই অগস্টে হবে। এবং আমাদের এখানে সিনে সাউথের সাথে যুক্ত প্রায় 15 বছর হলো। তো প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন তো আমরা সেই সময় একটা ছিল PCCS, প্রেসিডেন্সি কলেজ চলচ্চিত্র সংসদ, সেখানেও আমি সদস্য ছিলাম। তো ফলত কি হয়েছে, সেই কারণে অনেক
সিনেমা জমতে শুরু করেছে, সংগ্রহ করেছি ওখান থেকে শ্যামবাজার থেকে, হ্যাঁ, তারপরে আর অনেক দাদাদের থেকে, বন্ধুদের থেকে। সেটা করতে 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 এখন সেটা একটা প্রায় 8.5 টিভিতে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, সাম্য আমারও সেটা। তো সেটা আমরা 19 আগস্ট সেটা করবো। হ্যাঁ, খুবই যান্ত্রিক সমস্যা, সাম্য ঠিকই বলেছে। আমার মনে হয় আজকে এখানেই এটা মনে হচ্ছে শেষ করতে হবে। আমি তবু দাঁড়া, আমি একবার স্যারকে একবার ফোন করিনি, যদি স্যার অনুমতি দেন। তো আমার মনে হচ্ছে এখানে এটা আমাদের হাতে নেই, এটা যান্ত্রিক গোলযোগের জন্য, গন্ডগোলের জন্য হচ্ছে, ফলত এটা আমাদের একেবারেই হাতের বাইরে। এমনকি আমারও আজকে সকাল থেকে প্রায় ওয়াইফাই ছিল না বললেই চলে, দুপুরের পর থেকে আবার একটু স্বাভাবিক হয়েছে। খুব সমস্যা। তারা আমি একটু স্যারকে ফোন করি, 1 মিনিট। হ্যাঁ, তো আমি স্যারের কথার উপর আমি শুধু বসে আছি। স্যার যদি অনুমতি দেন তো এক্ষুনি সেটা করে নিতে পারি। স্যার হয়তো কোনো কারণে ব্যস্ত আছেন, টেলিফোনটা তুলতে পারলেন না। কিন্তু যে কথাটা বলছিলাম, স্যারের সাথেও সেটা কথা হচ্ছিল শুরু হওয়ার আগে, যে তো সেটা আরো বাড়ছে, বেড়ে চলেছে, এবং খুব দুষ্প্রাপ্য কিছু তথ্যচিত্র রয়েছে, খুব দুষ্প্রাপ্য কিছু প্রিন্ট রয়েছে, কিন্তু সাধারণত আপনারা টরেন্ট সব কোথাও পাবেন না। তো সেগুলো এক জায়গায় আমি করতে পেরেছি, প্রায় 1 বছর হয়ে গেল, বা তারও বেশি, 1 বছরের বেশি হয়ে গেছে। সেগুলোকে এক জায়গায় করে এই সামনে আগস্ট মাসে চেষ্টা করেছি আমাদের, সেটাই মোটামুটি একটা লক্ষ্য রয়েছে যে আগস্টে এটাকে অ্যাক্সেস করতে দেওয়ার। এবং আমাদের এবছরে ফেব্রুয়ারি মাসে ত্রিগুণাসন একটা করা হয়েছিল, এটা করবার জন্য একটা ছোট্ট ফিল্ম ফেস্টিভ্যাল, কিন্তু সেটা হলো না, চলচ্চিত্র উৎসবটা হলো না এই করোনা কোভিডের কারণে। তো ফলত যদি সব ঠিক থাকে, আমরা সিদ্ধান্ত নিয়েছি পুজোর আগে একটা ছোট চলচ্চিত্র উৎসব মতন করব, এবং একটা আলোচনা সভাও করব, আলোচনা চক্রও করব, এবং সেখানে কিছু দুষ্প্রাপ্য প্রিন্ট দেখানো হবে, তথ্যচিত্র দেখানো হবে, চিত্ত ঘটকের বলুন, সাজিয়ান কারুনের বলুন, অথবা আতুর গোপাল কৃষ্ণের। আমি একটু প্রথম বলছি কথাটা, আর কখনো আগে বলিনি। আতুর গোপাল কৃষ্ণের একদম মাস্টার কপি যে প্রিন্ট করলো ওনার, ওনার যে ফিল্মোগ্রাফি, তার সবকটাই আমার কাছে আছে, এবং সেটা ওনার মাস্টার কপি করা। তো আধুরের কিছু ছবি দেখানোর কথা আমরা ভেবেছি, একেবারে পার্সপেক্টিভ করার কথা। তখন ভেবেছিলাম, সেইভাবেই আমরা এগোচ্ছিলাম, কিন্তু এই কোভিডের কারণে সবই বানচাল হয়ে গেল। তো ফলত এইটুকু বলার ছিল। আমি আপাতত স্যারের আর একবার দেখি, না হলে আজকে এখানেই শেষ করব। এরকম একটা অসাধারণ বক্তব্যের পরে কিছু বলার থাকে না, সত্যি আমার তো কোনো প্রশ্নই আসছে না, স্যার সবই বলে দিয়েছেন। স্যারকে আমি আর একবার টেলিফোন করি।
বলেছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না, অনুগ্রহ করে পরে চেষ্টা। আচ্ছা, কোনো কারণে বোধহয় স্যারের টেলিফোনটা লাগছে না, বুঝলেন তো। তো ফলত হুট করে স্যারের অনুমতি নিয়ে, মানে না নিয়েই এটাকে করাটা ঠিক হবে কিনা সে দ্বন্দ্বে আমি রয়েছি। আচ্ছা, সাম্য কিছু বলেছে করেছিলেন 1948 সালে, যে তারা ওই দাদা কিছু আছে নাকি নন্দনে যেমন জিজ্ঞেস করা। আচ্ছা, তো একটা সমস্যা হয়েছে, তার জন্যে কি করব, খুবই সমস্যা। একটু স্যারের অপেক্ষা রয়েছে, আর 2 মিনিট দেখি। এবং আর একটা কথা, 2 জন লিখেছেন দেখলাম আমাকে, এই আমার ফেসবুক প্রোফাইলে লিখেছেন, যেটা পরে তারা দেখতে পাবেন কিনা, অবশ্যই দেখতে পাবেন। এটা আমাদের ফেসবুক পেজে আমি কিছুক্ষণ পরে এটা আপলোড করে দেব, পুরো ভিডিওটাই থাকবে। এবং আমাদের ইউটিউবের একটা চ্যানেলও আমরা তৈরি করেছি, সেখানে আমাদের যে কটা ওয়েবিনার হয়েছে এখন অব্দি, শোভনলাল দত্তগুপ্ত। আচ্ছা, স্যার ফোন করছেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, আজ হলো না, পিছিয়ে দাও কোন কাজ। হ্যাঁ, আচ্ছা, আমার এইমাত্র স্যারের সাথে কথা হলো, তো স্যারের ইন্টারনেট কানেকশনে একটা সমস্যা হচ্ছে। তো ফলত আজকে এই আলোচনা সভাটা এখানেই শেষ করছি, কিছু করার নেই। কিন্তু স্যারও জানালেন যে ওনারও খুব খারাপ লাগছিল, তার কারণ সাম্যর প্রশ্নটা উনি উত্তর দিতে শুরু করেছিলেন, কিন্তু ওটা উত্তর দেওয়াটা শেষ হলো না, সবেমাত্র শুরু করেছিলেন। তো ফলত এই কারণে আমরা শেষ করতে পারলাম না, মানে স্যারের এই প্রশ্নের উত্তরটা। তবে খুব শিগগিরই আমরা আশা করছি আবার স্যারকে পাবো, খুব শীঘ্রই পাবো। তো তার কারণ আমরা ভেবেছি আদর গোপাল কৃষ্ণনকে নিয়ে একটা করব, আদর গোপাল কৃষ্ণনকে নিয়ে একটা সেশন করব। তো সেখানে আমাদের এক সিনিয়র দাদা পরিচয় দা দীর্ঘদিন আদরের সাথে কাজ করেছে, ওনার বাড়িতে থেকেছেন, এবং শুধু আদুরের ছবি নিয়ে কাজ করবে বলে পরিচয় দা মালায়ালাম ভাষাটা শিখেছে আলাদা করে। তো আমরা আদর গোপাল কৃষ্ণনকে নিয়ে একটা করবো ভেবেছি। তো তখন আবার স্যারকে আমরা পাবো, এই আশায় রাখি। তো আপনারা এতক্ষণ ধরে শুনলেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের ভালো লাগলে এটা শেয়ার করবেন, বলবেন পরিচিত জনদের। এবং পরশুদিন সন্ধ্যা 6:30টায় বলছেন অধ্যাপক শ্রী পিনাকি দে, উনি সত্যজিৎ রায় ডিজাইন নিয়ে বলবেন। এবং পিনাকিদার আরো অনেক বক্তব্য আছে, সেগুলো আপনারা পেয়ে যাবেন ইউটিউবে। আমি নিজে ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি পিনাকিদার যাকে বলে ফ্যান। তো পিনাকিদার কথা শোনার জন্য আমি তো অপেক্ষা করে আছি, এবং আমি জানি আপনারাও থাকবেন। যারা যারা দেখলেন
কয়েকজন যারা প্রশ্ন করলেন, মন্তব্য করেছেন, তাদের কাছে আমি আমাদের পাঠচক্রের তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই ভালো থাকবেন। আর পরশুদিন সন্ধ্যে 6:30 আবার দেখা হবে আশা করছি। নমস্কার।